FM, haunted by Airtel. শুনছেন সবসময়ের ভিডিও ফুটতেই। আশা করছি সবাই অনেক জমজমাট একটা ঈদ কাটাচ্ছেন। এখন যে সময়টা, সেই সময়টা বলছে শুরু হয়ে গেছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমার সাথে রয়েছে মাসুম, এবং মাসুম আপনাদের একটু ঈদ মোবারক বলবে। আমাদের এবং মাসুমের পক্ষ থেকে ঈদ মোবারক পেলেনি আপনারা। যাই হোক, ঈদ মানেই আনন্দ এবং ঈদ মানেই ভূত FM স্পেশাল কিছু ঘটবেই। সুতরাং আজকের ভূত FMটা অনেক বেশি জমজমাট হবে, সেটা আমি আগে ভাগেই বলে দিচ্ছি। যদি ইমেল করে আমাদের ঘটনা পাঠাতে চান, ঈদের আগের এপিসোডে কিন্তু বলেছিলাম, গত এপিসোডে, যে আপনাদের ঘটনা এখন তো আরো বেশি জমজমাট হবে। সেটাই আশা করছি। ঈদের ছুটিতে সবাই বাসায় গেছেন, গ্রামের বাড়িতে গেছেন, এবং অনেকের সাথে কথা হচ্ছে, হয়তো দুই একটা এরকম ভয়ের ঘটনা শুনেও ফেলেছেন। এখন যেটা করব সেটা হচ্ছে প্রতিদিনের মতো আজকেও একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে, এবং সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে আমাদেরই একজন লিসেনার, যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি হুবহু তার মতো করে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। যদিও আপনি সবসময় ভালোর দলে, তাই অবশ্যই আপনি ভালো আছেন। আমি পলাশ, ভূত FM-এর একজন নিয়মিত শ্রোতা। আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা থাকা সত্ত্বেও নানা ব্যস্ততার কারণে শেয়ার করতে পারছি না। এজন্য নিজেকে খুব অপরাধী মনে হয় আজ লিখতে বসলাম। বরিশাল থেকে ঘটনাটি শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া একটি 100% সত্য ঘটনা। ঘটনাটি ঘটে 2010 সালের শেষের দিকে। আমি বসবাস করি বরিশাল সদরের 1 নং রায়পাশা করাপুর ইউনিয়নের ফকিরহাট নামের মাঝ প্রান্তে একটা স্থানে। ঘটনাটি এখানেই ঘটে এবং এখানেই ঘিরেই। মাঝে মাঝে স্পেলিং কিছু মিস্টেক রয়েছে, সরি, এবং এই জন্য পড়তে অসুবিধা হচ্ছে। এখানে হাজার হাজার মুসলিম পরিবারের মাঝে কিছু সংখ্যক হিন্দু পরিবার রয়েছে। এখানে পোদ্দার বাড়ি নামে একটি পুরনো বাড়ি আছে। ওই বাড়ির 5 বছর বয়সের সনিক নামের একটি ছেলে হঠাৎ করে অসুস্থ হয় এবং হাসপাতালে ভর্তি হবার কিছুদিন পর সে মারা যায়। এরপর শুরু হয় আসল ঘটনা। ওই বাড়ির আশেপাশের রাস্তা দিয়ে এবং বাড়ির ভেতরে রাত একটু বেশি হলেই প্রায় অনেক লোকই সনেটকে দেখতে পেত এবং সে হাত নাড়িয়ে ডাকত। ইতিমধ্যেই অনেকে সনেটকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই বাড়ির অন্য বাসায় সুপ্রিয়া নামে, পাশে কোনো একটা বাসা হয়তো আপনি মিন করতে চেয়েছেন, সুপ্রিয়া নামের একটি একই বয়সের মেয়ে ছিল। সুপ্রিয়া আর সনেট সবসময় একই সাথে খেলাধুলা করত। সনেট মারা যাবার পর সুপ্রিয়া প্রায়ই বলতো, সনেট আমাকে ডাকে। এক রাতে মা বাবার পাশে সুপ্রিয়া ঘুমিয়েছিল। মা ও বাবা রাত্রে ঘুম ভেঙে দেখে সুপ্রিয়া পাশে নেই। তখন ছিল 2টা, অর্থাৎ রাত 2টা। তারপর বাড়ির সকলে মিলে সুপ্রিয়াকে খোঁজাখুঁজি করলো, কিন্তু তাকে কোথাও পেল না। ঠিক সকালে একজন সুপ্রিয়াকে সনেটের চিতার দিক থেকে হেঁটে আসতে দেখে। জিজ্ঞেস করলে বলে, সনেট আমাকে ডেকে নিয়ে গেছে এবং এতটা সময় আমি তার সাথে খেলা করেছি। এ কথা শুনে সবাই তার দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। তারপর দিন দুপুরে তার মা তাদের পেছনে পুকুর থেকে তাকে গোসল করিয়ে ঘরে নিয়ে আসে। তাকে রুমে রেখে মা 2 মিনিট পর অন্য রুম থেকে এসে দেখে সুপ্রিয়া সেখানে নেই। তারপর থেকে বাড়ির সকলে মিলে খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে গিয়ে দেখে পুকুরের ভেতর পিঠ ওপরে ভেসে আছে এবং মারা গেছে সুপ্রিয়া। সবচেয়ে অবাক হওয়ার বিষয়, তার পেটে 1 ফোঁটা পানিও নেই এবং মুখে ও গলায় নখের আঁচড়ের দাগ। আর এর 3 দিন পর রাত 11টার পরে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে, আমি তো তোর বাসার সামনে, তুই কি বের হবি? তারপর আমি বের হই এবং আমি ও সে হাঁটতে হাঁটতে পোদ্দার বাড়ির দিকে এগিয়ে যাই এবং এই বাড়ির সামনে পুকুর পাড়ে বহু বছরের আগের একটি গাব গাছ আছে। তার নিচে একটি বসার জায়গা আছে। ওই বসার স্থানে গিয়ে দেখি আমাদের আরো 3 জন বন্ধু গল্প করছে। ওদের দেখে আমাদের খুব আনন্দ হলো এবং আমরা ওদের সাথে গল্প জুড়ে দিলাম। ওই দিনটি ছিল চাঁদনি রাত, তাই আমাদের গল্প করতে বেশ ভালোই লাগছিল এবং গল্প করতে করতে রাত প্রায় 12টা 30 বেজে গেল। আমাদের এক বন্ধু হঠাৎ বলল, পুকুরের দিকে তাকা। আমরা 5 জনই দেখলাম পুকুরের ভেতর বিশাল আকৃতির একটি মাছ পানির ওপরে লাফালাফি করছে। এই দেখে বাড়ির ভেতর 3 জন ছুটে গেল একে লাইট আর মাছ শিকার করার কোচের সন্ধানে।
আমরা তখন ওই স্থানে দুজন বসে বসে মাছটির লাফালাফি দেখছি। হঠাৎ দেখলাম মাছটা লাফ দিয়ে পুকুরের পাড়ে উঠে গেল। আমি আর আমার বন্ধু লোভ সামলাতে না পেরে মাছটাকে ধরতে গেলাম। ঠিক যখন ধরার চেষ্টা করছিলাম তখন দেখলাম সেখানে কোনো মাছ নেই। দেখলাম সেই মরে যাওয়া সনেটের লাশ বিভৎস অবস্থায় পড়ে আছে। এই দেখে আমরা ঠিক থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম এবং পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম। সবার সাথে ঘটনাটি শেয়ার করলে সবাই তো অবাক হবেনি, কারণ ঘটনার আগের দিন সবাই তো অবাক হন, কারণ ঘটনার আগের দিন পুকুরটি মানে সেঁচে ফেলা হয়েছিল এবং পুকুরে কোনো পানি ছিল না। আমার প্রশ্ন হলো, আমরা 5 জনই কি ভুল দেখলাম? এটাও কি সম্ভব? এর কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। এরকম আরো অনেক ভৌতিক ঘটনা আমাদের এলাকায় প্রচলিত আছে, পরে একসময় শেয়ার করব। এটি ছিল ঘটনা, এবং ঘটনাটি অনেক চমৎকার করে পড়া যেত, অনেক ভালো ছিল ঘটনাটি। আসলে কিছু কিছু মানে জায়গায় লেখা বোঝা যায়নি বলেই এরকম সমস্যা হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত কষ্ট করে ঘটনাটি লিখেছেন, সময় নিয়ে ভূত এফএমের জন্য পাঠিয়েছেন। আপনাদের কাছে আসলে ঋণের কোনো শেষ নেই। আরও একবার এই সুযোগে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofukti.fm, which is BHOOTFM @radioforti.fm। নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ এখানে আপনার ঘটনা পাঠিয়ে দিন। সেই সুযোগে আরও একবার, যেহেতু সুযোগ আসলোই, আরও একবার আপনাকে জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা। ঈদটা অনেক ভালো কাটুক, আপন জনদের নিয়ে অনেক মজা করে কাটান। যদিও অলরেডি কাটিয়ে ফেলেছেন, অনেকে হয়তো আরো একটু ছুটি বাড়িয়ে নিয়েছেন বা আরো একটু পরে ফিরবেন, তাদের সবার জন্য আমি বলবো যে আজকে মানে এই মুহূর্তে আমি বলবো যে ঈদটা অনেক সুন্দর কাটুক আপনাদের জীবনে। যাই হোক, অনেকে SMS করেছেন, আমি দেখতে পাচ্ছি এখানে রজনী SMS করে বলেছেন যে ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন। আমাকে SMS করেছেন আবরার, তিনি বলেছেন যে তার কাছে আজকের এই প্রথম ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। ও তাই নাকি? সোমা আমাকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তার কাছেও এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমাকে এছাড়াও SMS করেছেন সুষমা এবং তিনি বলছেন যে ভূত এফএম তার অনেক অনেক বেশি ভালো লাগে। আমাকে এই মুহূর্তে রাজন SMS করে বলেছেন যে খুব ভয় লাগছে। আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব এবার একটা স্পেশাল সেগমেন্টে। ইয়েস, যেহেতু এটা ঈদের এপিসোড এবং ভূত এফএমে চমক থাকবে সেটাই স্বাভাবিক। সো একটা স্পেশাল কিছু আপনাদের শোনাতেই হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে আচ্ছা, একটু গেস করতে আপনাদের সময় দিই। এখন সবচাইতে মানে এই যে এই সমসাময়িক সবচাইতে বড় খবর কি বাংলাদেশে? ঈদ তো বটেই, ঈদের আগে ছিল এবং ঈদের পরেও চলবে, এরকম কিছু মনে করতে পারেন? আমার মনে হয় যে অনেকে চিন্তা করতে বসে গেছেন। না, একদমই সময় নষ্ট করার দরকার নাই, আমি বলে দিই। সেটা হচ্ছে যে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে সবচাইতে বেশি এখন মানে মানুষের আলোচনায়, সব জায়গায় ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। তো আমরাও ভেবেছিলাম যে এবার ক্রিকেটারদের নিয়ে যদি ক্রিকেটারদের দিয়ে একটা এপিসোড করা যায় তাহলে কেমন হয়। পেয়ে গেলাম কিছু ক্রিকেটার এবং সেই সমস্ত ক্রিকেটাররা প্রত্যেকেই তারকা ক্রিকেটার এবং আপনাদের অনেক পছন্দের। কেউ ব্যাটিং এর সেরা, কেউ বোলিং এর সেরা, এরকম সব মানুষরা রয়েছে আজকে আমাদের ভূত এফএম জুড়ে। যদিও তাদের সবাই হয়তো স্টুডিওতে উপস্থিত নেই, কিন্তু আপনারা মানে তাদের কাছ থেকে আমরা ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে এসেছি। সো আপনারা অনেক এনজয় করবেন আজকে ভূত এফএম, সেটাই আশা করব। এবং আমাদের কে জানান যে আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগছে, এবং অবশ্যই অবশ্যই এই ক্রিকেটারদের আপনারা ধন্যবাদ দিবেন, সেটাই আমি আশা করবো। এবং এরকম কিছু SMS কিছু চাই। প্রথমেই যিনি এই মুহূর্তে ঘটনা শেয়ার করবেন তার নামটা আমি বলে দিই। তিনি হচ্ছেন জাভেদ ওমর। নিশ্চয়ই আপনাদের অনেকেরই অনেক পছন্দের ক্রিকেটার এবং তাকে মাঠে যেরকম দুর্ধর্ষ দেখেছেন, তার ঘটনাটি শুনে আমি সেই রকম রোমাঞ্চ অনুভব করেছি যে শুধুমাত্র ব্যাটে বলে নয়, শুধুমাত্র ক্রিকেটেই নয়, তিনি অনেক ভালো বলতে পারেন এবং অনেক মজা করে ঘটনা বলতে পারেন। আমি শিওর যে আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। এবং আমি আপনার আসলে জাভেদ ওমর এই তার ব্যস্ততার কথা আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক ব্যস্ত একজন মানুষ। তারপরেও তিনি যে ভূত এফএমকে সময় দিয়েছেন এর জন্য অনেক 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 ধন্যবাদ। এবং এটা আসলে আমাদের দাবি না, আমাদের সবার দাবি যে এরকম যারা রয়েছেন তাদের সবার জন্যই, মানে আমাদের জন্য, আপনার আজ যে সমস্ত অগণিত লিসনার রয়েছে তাদের জন্য, তাদের সবার জন্য অবশ্যই এরকম মাঝে মাঝে আমরা আয়োজন করব। এবং আশা করছি যে আজকে যেরকম উনি সাড়া দিয়েছেন আরো অনেকে এরকম ভাবে সাড়া দেবেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ঘটনাটি শুনে আসি।
সাধারণত ভূতের গল্প তো মানুষ মানে বানিয়ে এটা নিয়ে বলে বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু এটা কিন্তু আসলে মানে এটা আসলেই গল্প ভূতেরই। এটা বলবো আমি 2005-এ আমাদের ইংল্যান্ড সিরিজ ছিল, তখন প্রথমে টেস্ট ম্যাচ ছিল, তারপর ওয়ানডে ছিল নেটওয়েস্ট ট্রফি। তখন সেই জন্য আমি যেহেতু ওয়ানডে দলে মানে কনফার্ম ছিলাম না, তো টেস্টে যারা ভালো করবে বা ফার্স্ট ক্লাস যারা ভালো করবে তারা থেকে যেত। তো সেই জন্য আমি যেহেতু কনফার্ম ছিলাম না ওয়ানডে দলে ফার্স্ট ক্লাস ম্যাচ টেস্ট ম্যাচ খেলার জন্য, এক মাস আমি জানি না আমি আদৌ চলে আসবো কিনা। তো তখন এতই ভালো খেলি টেস্ট ম্যাচ, যেহেতু ম্যান অফ দ্য সিরিজ পাই, ফার্স্ট ক্লাসগুলো ভালো খেলি, ওয়ানডে দলে কনফার্ম। তো টেস্ট চলাকালীন আমরা প্রথম টেস্টে খেলেছিলাম লর্ডসে, সেকেন্ড টেস্টে আমরা খেলেছিলাম ইংল্যান্ডের বাইরে ডারহামে। এখন ডারহামে তো আমি জানি যে আমি মানে ওখানে যাওয়ার পর অস্ট্রেলিয়া আবার ওই হোটেলে উঠে নেই। অস্ট্রেলিয়া ওটা একটু মানে বেসিকলি মানে যারা টুরিস্ট ওরা যাই এই যে ভূতের ভয় পাবে এই জন্য কি থাকে ওই হোটেলটা, এটা আবার আমি জানতাম না, ইভেন বাংলাদেশ টিমও জানতো না। আবার যারা একটু আড্ডাবাজি করতো নিচে নিচে পাবে, ওরা একটু খবর পাচ্ছে যে আমরা তো 2-3 দিন আগে গিয়েছিলাম, প্র্যাকটিস করলাম, তারপরে ম্যাচ আরম্ভ হবে। তো এর মধ্যে আমি অস্ট্রেলিয়া টিম আরেকটা হোটেল ছিল এ3 বলে ভয় হোটেল, সেখানে বোধহয় একটা মেয়ে প্রেম করতো, তাকে মানে ফাঁসি দেওয়া হয়েছিল ওর বাচ্চাকে রেখে, এরকম কিছু ছিল, অনেক আগের স্ত্রী। আমি যখন সবাই নাস্তা খেতে যাই তখন দেখি ওরা গল্প করতেছে, তার মানে প্রথম তো বুঝি নেই যে মানে অনেস্টলি বলি আমার এখন মনে পড়তেছে আমি হোটেলে মানে 2 দিন থাকার পরও আমার গেট আমি চিনতাম না, মানে একটা আজব হোটেল। একটু প্রথমে যদি আপনি দুপুরবেলা যান টাক 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 মানে কাঠের করিডোর ছিল, মানে অনেক পুরাতন হোটেল, ওরা ওইভাবেই রাখছে জিনিসটাকে, হিস্ট্রি লেখা আছে। পরে পড়লাম নাস্তার টেবিলে গিয়ে দেখি এই আমাদের যে নাসু ভাই, হাবিবুল বাসার, মাশরাফি, এরা গল্প করতেছে যে এই ব্যাপারে এরকম বাচ্চার কান্নার শব্দ শোনা যায়, বাচ্চাদেরকে আগে শিকল দিয়ে বেঁধে রাখতো, ওইখানে মারা গেছে 2টা বাচ্চা, একটা মেয়ে মারা গেছে, ও বলে মাঝে মাঝে মেয়েটাকে দেখা যায়। আমি বলছি ভাই যাই করিস প্লিজ, স্পেশালি আমি জানি যে আমি অত ভয় পাই না, তারপর তো ওটা যেমন পরিবেশ হোটেলের ভয় পাওয়ার কথাই, যেহেতু শোনার পর আগে কিন্তু ভয় পাইনি। আমি ভাই যাই করিস প্লিজ আমার বউয়ের সামনে অ্যাটলিস্ট এই গল্পটা করিস না, বা এইভাবে বলিস না, বা ভুলেও ভয় দেখানোর চেষ্টা করিস না। সবাইকে স্ট্রংলি বলেছিলাম। আমি জানি তো আমার জুনিয়র প্লেয়ার ছিল, স্টেডি মাস্টারের কথা বললো। যাই হোক, এটা হওয়ার পরে না আরে পরে আমি এমন বুদ্ধি করে করতাম, আমি জানি আমার বউ যে টাইপের ভীতু, ও দেখা গেল একদম মানে অজ্ঞান কেন মানে মারা যাবে, তখন আমি করছি কি ওকে নাস্তার টেবিলে নিতাম না। আমি তুমি পরে একবারে আরামসে উঠে নাস্তার টেবিলে নাস্তা করে চলে যেতাম। আমাদের সকালে প্র্যাকটিস থাকতো, আমি সকাল 8টার সময় নাস্তা করে চলে যেতাম। ওকে আনতাম ইচ্ছা করে, কেন ওরা গল্প করে একটু কামে যাবে, আমাদের প্র্যাকটিস চলে যেতাম, আমি আসতাম ঠিকই। আমাকে রুম 3-4 দিন পরও আমার রুম খুঁজতে লাগতো ধরেন 2-3 মিনিট। ও আচ্ছা, এখানে আবার ব্যাক করতাম এই গলিটা, মানে এখানে গলি ওখানে গলি, আর শব্দ টাক 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 টাক। আমার বউ আবার মানে এই ঘটনা হওয়ার পর আমি আগে বলে দিচ্ছি, সে প্রতিদিন শব্দ শুনতো দুপুরবেলা নীরব একদম, কেউ লাঞ্চ চলে যেত বাংলাদেশ টিম, আর ওখানে কমই লোক আছে, টুরিস্টে আসে, যেহেতু একদম ইংল্যান্ডের বাইরে, ইংল্যান্ড থেকে 5-6 ঘন্টা। একবার আমরা সবাই এরকম ডিনার করে আসলাম, বাংলাদেশ টিম একসঙ্গে বাসে যেত। ডিনার করে আসার পর 10:30 11টা মানে মানে গভীর রাত ওই ইংল্যান্ডের জন্য, ওই গ্রামের জন্য, গ্রামের জন্য একদম শব্দ। আমার আবার যে রুমটা ছিল 2 তলা, তো ওর পাশে সুইমিং পুল ছিল, আর সুইমিং পুলের পানি বাড়ি খায় করে টপ টপ, মনে কেউ সুইমিং করতো। তখন আমি আমার বউকে যাবে দেখো কেউ মনে সুইমিং করে, তো শব্দ আমি পানি বাড়ি খাচ্ছে না, খোলা না, উপরে তো সাইড তো খোলা, বাড়ি খাচ্ছে। আমি নর্মাল বলেছি। 11টা 11:30 12টা বাজে, এর মধ্যে একটা শব্দটা মানে এত বিকট শব্দ, মানে আমার রুমটা কেমন ছিল, ঢুকেই মানে ডান দিকে বাথরুম, ঠিক আছে, আর সোজা একটু হালকা মানে 2-4 স্টেপ পরেই আমার বেডরুম। এখন ও একটা শব্দ কেমন জানেন, মানে বাচ্চা কান্না না, ওর চেয়ে বিকট এরকম শব্দটা বাজতেছে, মানে আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু একটু ভয় পেয়েছি। আমার বউ যাবে গেটে গেটে গেটে, আমি তো প্লিজ, ঠিক আছে, আমি বলছি সাহেবা গেটে না, কেন ও গেটে তো গেটে হলেও আমি শুনতে পাচ্ছি সুইমিং পুল দিয়ে, আর আমার বউ শুনতে পাচ্ছে গেট দিয়ে। আমি কনফিউজ হলাম, আমার বউ যাবে এখান থেকে আমি তো সুইমিং পুল দিয়ে যাবে প্লিজ তুমি, আমি আরাম যাই, কে বলেছি আবার একটু চুপ, আবার একটু পরে একদম বাচ্চার এরকম শব্দ, মানে এত বিকট, রাত 11টা বাজে বাও, কিন্তু এরকম আমার বউ পুরো সেন্সলেস, এমন একটা অবস্থা মানে আপনি চিন্তা করতে পারবেন না। এখন আমি কি করলাম, এই যে আমি আগে তো গেট দিয়ে আসলে আগে আমাকে ধরবে, তুমি কেন বুঝতো না, এই যে আমি সামনে যাবে তোমার, ও তো আমাকে দেখতেছেই না, ওকে যাবে গেটে, আমি গেটে সুইমিং পুলে গেটে আমি দাঁড়ায় আছি,
কারণ যেহেতু আমি এভাবে দাঁড়াচ্ছি তো ও পানির বাড়ি খেয়ে আমার জানলাতে শব্দ আসতেছে, আর ও ওখানে ও গেট দিয়ে পাচ্ছে। এর মধ্যে আমি আবার একটু চিৎকার দিচ্ছি, মানে কি ভাই কে কে, তখন দৌড়ে গেছে 4-5 জন। তখন আমি বুঝলাম যে আমাদেরই কেউ, ঠিক আছে। এর মধ্যে আমি ফোন লাগাই ফেললাম, যেহেতু আরো অনেকে এরকম ভয় পায়। আমি কে আফতাব, কি অবস্থা? নাফিজা আফতাব বোধহয় রুম পার্টনার ছিল না, বা পাশাপাশি একসঙ্গে ঘুমাইতো ওই ভয়ের জন্য, আমাদের সিঙ্গেল লোক তো। তো ওরা আফতাব এই দেখা বউ ভয় পাচ্ছে, আয় তো ভাই একটু এরকম করে বলছে ওকে সাহস দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর আফতাব পাগল তো, ওরা আবার এর মধ্যে সবাই কয়েকদিনই ভয়টা পেয়ে গেছে মানে হাবিবুল্লাহ ফোন দিয়েছি। আমি কি বাসায় দেখতো কে করতেছে এরকম। আমি সাধারণত আমার ব্যাটিং শেষ হয়ে গেছিল, আমি ওটা ব্যাট ক্যারি করি আমার মাঠ থেকে। সেদিন আবার আমি ব্যাটও আনি নেই, মানে আমি একটা গেট যে খুলবো কি নিয়ে গেট খুলবো হাতে। আমি তারপর করছি কি, মানে বাথরুম থেকে একটা মগ ছিল, মগটা হাতে নিয়ে যে আমি যেই থাকুক মেয়ে একদম মারবো একদম, মানে এত আমার আমি বুঝছি, তখন বুঝতে পারি আমাদেরই কেউ। আমি কিন্তু একটু ভয় কমে গেছিলাম, আমি যখন গেটের উপর কেড়ে আমি মাসাবি, আমি আন্দাজে বলতেছি মাসাবি ফাইনাল করেছে, কিন্তু মানা করছি তোরে। এর মধ্যে দাদুকে দৌড় মারতে গেট করতেছে, গেট করতে দিলাম চেন লাগানো। পরে আমি সুমনকে ফোন দিছি, আমি হাবিব বাসার ও ক্যাপ্টেন ছিল। আমি সুমন আশ্চর্য, তুই বলতো তুই আমার বউ যদি মারা যায় বিশ্রী অবস্থা, কিন্তু এমন ওরা করতে যেত না। ও বুঝতে পারছে প্যানিক অবস্থা, আমি তুই জানো বাবু কেমন ভয় পাই। যাই হোক আমি জাস্ট গেটটা খুলবো, এত আমি এক্সাইটেড হয়ে গেছিলাম যখন বুঝতে পারছি যে আমাদের কেউ। সুমন আসার সাহস পাচ্ছে না, তারা সুমন রে করছে কি, তারা সুমন আবার কোনো কারণে বোধহয় গেট লক করে নেয় না। সুমনের নাজমুল, ও হ্যাঁ সুমনের টিং টং কলিং বেল দিয়ে সাদা চাদর গায়ে দিয়ে গেটের বাইরে শুয়ে আছে। সুমন তো গেট বন্ধ করে এমন ভয় পাইছে, ও আমি তো সকালে এগুলো শুনতে পাচ্ছি। নাজমুলকে করছে কি, ওই যে ওর পার্টনার যে একসাথে ঘুমাচ্ছে, একা ফিঙ্গার ভয়ের জন্য সব দুজনে ঘুমাইতো, ও আস্তে গেট খুলে দিয়েছে, মুখে সাদা ক্রিম মাইকে নাজমুলের চাদর সময় হা করছে। নাজমুল তো গ্রামের ছেলে, একদম ভয় পায় না, ঠিক আছে। ও একদম, ও তো মানে চিৎকার দিবে না, কি দিয়ে পরে 1 সেকেন্ড ধরে বুঝে গেছে যে এই আমি মাশরাফি। এটা পরের দিন সকালে। পরে আমি গেট খুলছি, আমার বউ তো আমার গেটও খুলতে দিচ্ছে না। আমি কেউ না, ওর পাঁচ আমি মাশরাফি খুবই বাজে কাজ হচ্ছে, যেই হোক। আমি পরে চিৎকার দিয়ে বলছি, আমি মানে অনেস্টলি বলি ওই সময় যদি আমি ধরতে পারতাম, মানে আমি ঠিকই মানে একদম মানতাম সে যেই থাকুক। তাহলে আমি বারবার বলে দিয়েছি, ও আমার বলতে পুরো সেন্সলেস, মানে হার্ট ফেলে কিছু করার নেই, একদম অজ্ঞান। পরে ওই শব্দটা পরের দিন সকালে আমি হোটেল ছাড়লাম, তখন আসলে দেখি যে হ্যাঁ বাচ্চার কান্না, বিকালবেলা শব্দ শোনা যেত, আমি জানি না কত কি। তারপর সেম, কিন্তু এই মাস্টারবি যে ঘটনা ঘটাইছে সেটা আমি এমন রাখছিলাম কেন, যেহেতু আমার বউ প্রচুর ভয় পায়। তখন সেদিন পরের দিন আমরা সকালে মানে যখন আমরা হোটেলটা মানে ছেড়ে দিচ্ছি, বাসে গিয়ে আমি একদম ম্যানেজারকেও চিল্লাচিল্লি করলাম, কে দেখেন এত মানা করে স্টুডেন্ট জায়গায় দিয়ে দিলাম। পরে মাস্টারবিকে ভালোভাবে ধরা হয়েছে। মাস্টারবি যাদের প্রমিস করি এটা আমি ছিলাম না, বিশ্বাস করেন, আপনি আমার বিশ্বাস করেন না করেন আপনার ব্যাপার। পরে আমি তাই তো পরে আস্তে তাই তো মাস্টার বলে একা বাচ্চা দৌড়াচ্ছে যখন আমি বের করে। পরে আমরা রিয়াজ করলাম মনে হয়তো মাশরাফির রূপ ধরে হয়তো কেউ আসছে, হয়তো মাশরাফির মতো গলা করতে হবে, কিন্তু ওই শব্দটা তো এরকম কই থেকে পাবে। সে হোটেলে 1-2 দিন থাকার পর হোটেলের মানে সম্বন্ধে জানলাম যে এখানে টুরিস্টে আসে যারা একটু ওই যে ভয়টা এনজয় করে, ভূত টুত মানে পর আত্মা বা এগুলো আত্মাগুলো এনজয় করে। তখন আমি শুনলাম যে ওই হিস্ট্রি ছিল ওখানে একটা মেয়ে ওইখানকার প্রেগনেন্ট হয়ে যায়, সে তারপর ওই ভদ্রলোক তাকে বিয়ে করে, সেজন্য সুসাইড করে। তো সুসাইড করতে হয় কি, তার আত্মা ওখানে ঘুরতেছে আর সেখানে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। তো সেদিন পড়লাম, পরে সব রিয়েলাইজ করছি মিশতো। যেমন ধরেন ফারুক ভাই ছিল ম্যানেজার, বুঝলেন, ওরা আবার নিচে বসতো। ফারুক ভাই আবার করছে কি, আড্ডা মারছে তো ন্যাচারালি ভয় যেটা কাজ করে, আমি জানি না কত সত্য, কিন্তু অবশ্যই কিছু আছে এখানে। এমন মানে এরকম একটা শব্দ সারাক্ষণ শোনা যায়, মানে কেউ হাঁটতেছে, বাচ্চারা কাঁদতেছে, এরকম করে কাঁদতেছে। পরে আমি এগুলো হোটেল চালার পর ভাগ্য ভাই বলছে আমি মানে ভয় পাই না, কিন্তু আবার মানে এই টাইপের তো ভয় পাই আমার যখন কন্ট্রোলে না। ফারুক ভাই দেখ, আমি একজন ফারুক ভাই তার পাশের রুম, নাসু ভাইয়ের রুম, মানে কম্পিউটার দিয়ে অ্যানালাইজ করে। ও আমি বিশ্বাস করবি না, আমি পাশের রুমে যে গেট খুলতে পাশে ওই মেয়েটা থেকে আমার হাসতেছে। আমি কোন মেয়েটা বিশ্বাস করবি না,
আমি তো সোজা কিসের রুম খুলবো, আমার রুমে যদি ভাব পেয়ে যাবে, আমি আসতে পারি চাবি বের করে সোজা নাসুকের রুমে জিন্স করে ঘুমাইয়ে দিচ্ছি। ওনাকেও কিছু বলিনি, এত ভয় পেয়েছি। নাসুকের পরের দিন সকালে বলছে এটা তো ওই ওই মেয়েটা হাসতে পারবে, আমি দেখা কিন্তু ওই যে পাবে ছিল বসে নিচে গল্প করলে যে তোর দেখে হাসছে। মানে ভয়টা যদি হয় অবশ্যই আত্মা আসে, শব্দ আমরা শুনছি। তো এটা একটা মানে বিরাট ব্যাপার ছিল। মানে আমি আমার লাইফে মানে এরকম মানে প্যানিক হইনি আমি, বা এরকম ভয় পাই। আমার বউ তো আমি জানি না আমার মনের কি অবস্থা ছিল। মানে ইট ওয়াজ মানে রিয়েলি মানে ডেঞ্জারাস ব্যাপার ছিল। তো আমি এটা সবাইকে বলি, আমরা ভূতের গল্প বলি ভালো কথা, ভয় দেখানোর জন্য হোক বা বানিয়ে হোক, কিন্তু এটা স্ট্রংলি নেওয়া উচিত। যে ভয় পায় তাকে অবশ্যই বলা উচিত। হ্যাঁ, আবার যারা অনেকে মজা পায় একসাথে ভূতের ছবি দেখে বা গল্প করে, এটা ফাইন। কিন্তু যদি কেউ যদি ভয় পায়, ওকে যদি ভয় দেখানো হয়, ইটস ভেরি গুড, কে ফান করবো। কিন্তু এমন কিছু আমি প্রোগ্রামের মাধ্যমে বলতে যাচ্ছি যে আমার কিন্তু এটা আজকে আমি হেসে হেসে বলছি বা একটু মজা করে বলছি। ওই সময় যে প্যানিক অবস্থা ছিল আমার ওয়াইফের, যেহেতু আমি একদমই সামনে ছিলাম, আমি বুঝতে পেরেছি ইভেন আমি যদি ভয় পাই মানে আসলে একটা ভয়ের ব্যাপার ছিল। তো সেজন্য মানে এখন যে আমাকে নেক্সট যদি বলা হয় হোটেলে থাকবো, একদিন আমি যাবো না, আমরা একটু যাবেই না, আমি যাবো না। তো এইটা একটা আমার লাইফে মানে যদি ভূতের গল্প বলা হয়, আসলে খুব ভয় পেয়েছিলাম। তো এইটা একটা ইম্পর্টেন্ট। কিন্তু কেউ যদি এরকম ভয় পায়, অবশ্যই আপনারা কেউ এরকম ভয় দেখাবেন না, সেটা বাবা হোক, মা হোক, বোন হোক, ফ্রেন্ডরা হোক। তারপরে ইটস গুড ফান, হ্যাঁ ফান অবশ্যই ফান করা উচিত, কিন্তু লিমিটের বাইরে যাওয়া উচিত না। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং বুঝতেই পারছেন যে আজকের এই এপিসোডে এই মুহূর্তে স্টুডিওতে কেউ উপস্থিত নেই। আমি আরো একটা ঘটনা পড়ে শোনাবো এই মুহূর্তে, যেটি আমাদেরই কোনো একজন লিসেনার পাঠিয়েছেন। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। আমাদের বাড়ি গ্রামে। গ্রামে সাধারণত অকল্পনীয় অনেক ঘটনা ঘটে থাকে। আমাদের গ্রামে আছে একটি দিঘি। দিঘিটি বেশ বড় এবং পুরনো। অবশ্য এখন পাশে অনেক বসতি গড়ে উঠেছে, যে কারণে দিঘিটি আগের তুলনায় ছোট হয়ে গেছে। কথিত আছে একদল পরী এক রাতে অর্থাৎ মাত্র 12 ঘন্টার মধ্যে দিঘিটি কেটে সম্পন্ন করে। গ্রামের সব মানুষ ওই দিঘির জল পান করত। মহিলারা দল বেঁধে জল আনতে যেত। সবাই যখন রাস্তা দিয়ে যেত, অন্যদের দেখে যেত, কারণ একজন আনতে যাওয়ার সাহস পেত না, মানে একা কেউ আনতে যাওয়ার সাহস পেত না। ওই দিঘিতে ছিল একটি বড় মাছ। সবাই যখন ঘাটে জল আনতে যেত দেখতে পেত, কিন্তু কারো ক্ষতি করতো না। ঘাটে কাউকে একা জল নিতে দেখলে কলসিতে গুঁতো দিত, ফলে কলসি ভেঙে যেত। বেশ কয়েকবার এমন ঘটার পর একা কেউ যেত না। শুকনো মৌসুমে জল শুকিয়ে গেলে মাটি ফেটে যেত, কিন্তু গ্রামের সুপেয় জলের উৎস ওই দিঘিটাই। সবাই তখন মাটির ফাটলে আঙুল দিয়ে মাটি সরাতো, ছোট গর্ত তৈরি করতে হতো এবং অবিরত জল বের হতে থাকে, কিন্তু ছোট গর্তের বাইরে জল আসতো না। তখন মালা কাটিয়ে কলসিতে জল পড়তো। যতবার জল তুলে নেওয়া হতো ততবার গর্তটি জলে পূর্ণ হতো। এই জল বের হওয়ার ঘটনা আমার মা নিজে দেখেছে। এই দিঘির একটি কোণা যেখানে কখনো জল শুকাতো না। আঘাত বলে কেউ জল নিত না। বলে রাখা ভালো, বর্তমান এই আধুনিক যুগে ইঞ্জিন চালিত মেশিন দিয়েও জল শুকানো সম্ভব হয়নি ওই কোণাতে। আগেকার দিনে কোনো অনুষ্ঠান হলে রান্নার কাজে ব্যবহৃত সকল তৈজসপত্র ওই দিঘির কাছ থেকে নিয়ে আসতে হতো। এছাড়া অন্য কোনো উপায় থাকতো না। নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের আগের দিন পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে আসতে হতো। অনুষ্ঠানের দিন পাড়ে একটি নির্দিষ্ট স্থানে সবকিছু গোছানো থাকতো। কোথা থেকে আসতো তা কেউ দেখতো না বা জানতো না। অনুষ্ঠান শেষ হলে সব পরিষ্কার করে যথাস্থানে রেখে আসতে হতো। যে সমস্ত তৈজসপত্র ওই স্থান থেকে নিয়ে আসা হতো সেগুলো সাধারণত কোনো ধাতু দিয়ে তৈরি নয়, সেগুলো সোনার। একবার কে যেন লোভ সামলাতে না পেরে একটি সোনার ঝিনুক রেখে দিয়েছিল। সেখান থেকে ওই তৈজসপত্র আর উঠত না। আমার মার যখন বিয়ে, সে সময়কার কথা। কে যেন দিঘিটা কাটতে চেয়েছিল। সে স্বপ্নে দেখেছিল যে দিঘিটা না কাটার জন্য। কে শোনে কার কথা। যথারীতি কাজ শুরু হলো, কিন্তু যে উদ্যোগ গ্রহণ করেছিল সেই ব্যক্তি মারা যায়। এখানেই শেষ নয়, আমাদের পরিবার বংশের সাথে ঘটেছে এক একটি ঘটনা যা ওই দিঘিকে কেন্দ্র করে। এবং তিনি তারপরে এই ইমেল অ্যাড্রেস দিয়েছেন বাতিমা 400, তার ইমেল অ্যাড্রেসটি আমি দেখতে পাচ্ছি। এবং যেটা হচ্ছে, আপনি নামটা লিখেছেন কিন্তু নামটা একটা মানে কি বলবো, যে ফন্টটা পড়ার মতন আমি নামটা পড়তে পারলাম না, বাট আপনার ইমেল অ্যাড্রেসটি আমি পড়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা আরো একবার, এবার এটা কি হবে, এবার হচ্ছে আমরা এবার একটা কি করবো, ঘটনা তো যাবো অবশ্যই, তবে মাসুম কি করা যেতে পারে?
আমার মনে হয় যেটা গুগলি খেলি আমরা। ওকে, হ্যাঁ, এবার যিনি ঘটনা নিয়ে আসছেন তিনি আপনাদের সবার প্রিয়, সমস্ত পৃথিবী যাকে চেনে সেই মানুষটি নিয়ে আসছেন তার জীবনের কোনো একটি ঘটনা। আর তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক, ইয়েস, স্পিনার আব্দুর রাজ্জাক, এবং যিনি মাঝে মাঝে ব্যাট হাতেও, অনেক সময় মানে বেশিরভাগ সময় ব্যাট হাতেও দুর্ধর্ষ হয়ে ওঠেন, সেই আব্দুর রাজ্জাকের এবার একটি দুর্ধর্ষ ঘটনা শুনবো আমরা। চলুন শুনে আসি ঘটনাটি। আসলে সত্যি কথা বলতে যেটা যে আমার পার্সোনালি আমি যে নিজে যে ফেস করেছি এরকম আসলে হয়নি কখনো। তবে আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি একটা, যে আমার ওই ফ্রেন্ডটাও বিজনেস করে। তো আসলে অনেক ছোটবেলা থেকেই বিজনেস করে, ওদের আসলে ইলেকট্রনিক্সের বিজনেস ছিল। তো একদিন এরকম হয়েছে যে ওদের ইয়েতে গোডাউনে জিনিসপত্র আসছে, ওদের মালপত্র আসছে, তো এসেও সেট করে রেখে যেতে যেতে ওর দেরি হয়ে গেছে। তো ইট ওয়াজ লাইক রাত 1:30 বাজে। তখন ওদের বাড়ি আবার গ্রামে, তো একটু মানে কিছু রাস্তা আছে একদম পুরোপুরি ফাঁকাই থাকে নর্মালি, ওই বিল দুই সাইডে বিল, মধ্যে দিয়ে রাস্তা ওইরকম। তো ও ফার্স্ট যেটা হয়েছে তখন শীতের রাত ছিল, তো মানে ঘন কুয়াশা, একদম ঘন। তো কিছু কিছু জায়গায় দেখা যায় একটু কুয়াশাটা আরো বেশি ঘন হয়। তো দূরে থেকে ওর এমনি ভয় লাগতেছে যেতে, ও আর ওরা আমাদের আরেকটা ফ্রেন্ড ওরা দুইজন মিলে যাচ্ছিল। তো ও তো দেখে মনে করছে হয়তো মানে এরকম যে দেখে একটু দূরে থেকে দেখে মনে হচ্ছে যে কোনো একটা মানুষ দাঁড়ানো আছে, একদম হোয়াইট ড্রেস সব কিছু একটা মানুষ দাঁড়ানো আছে। ও তো স্টপ হয়ে গেছে দুইজনই। ওদের মধ্যে একজন ছিল বেশ সাহসী, আমার ওই ফ্রেন্ডটা, ও ছিল বেশ সাহসী। তো এখন আরেকজন যেহেতু ভীতু, তো এই পড়ে তখন ও বলতেছে দেখ এটা এরকম, তো যেভাবে এক্সপ্লেন করছে দেখা গেছে যে হ্যাঁ ওর কাছে মনে হয়েছে যে একটা মানুষই দাঁড়ানো আছে। ফাইন, তো ওরা তো দাঁড়ায় পড়ছে, এখন কি করবে না করবে। ওরা সাইকেলে করে যাচ্ছিল, তো সাইকেল থেকে নেমে দুইজন এখন সাইকেল ধরে দাঁড়ায় আছে। তো অনেকক্ষণ এরকম 20-25 মিনিট দাঁড়ায় থাকার পর তারপর আমার ফ্রেন্ডটাও সাহস করে সামনের দিকে গেছে, গিয়ে দেখে কিছু না, জাস্ট ওখানে মানে কুয়াশাটা একটু ঘন ছিল, এই হয়েছে। আচ্ছা, তো এরকম আস্তে আস্তে আর একটু এরকম বেশ কিছু দূর আর একটু সামনে গেছে। এখানে এখন বাতাস হচ্ছে, তো একটা তাল গাছ আছে, তাল গাছটা মোটামুটি বড়, তো তাল গাছের পাতা এরকম করে নড়ছে, আর এক সামনে একটা পাতা এরকম হচ্ছে। তো ওদের হচ্ছে কি, একজন বলছে আসিস না, আর একজন বলছে আয়, এরকম মানে ওরা ইমাজিন করছে এইভাবে যে এরকম। এখন ওইখানে তো ওরা আর কোনোভাবেই মুভ করতে পারতেছে না, মানে খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশনে পড়ে গেছে আসলে ওরা। তো যাই হোক, এরকম মোটামুটি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তারপর ওরা দুইজনই বেশ সাহস করে, যে কারণ বাড়ি তো যাওয়াই লাগবে যতই রাত। তো কিছু করে দুইজন মিলে সামনের দিকে গেছে যে দেখি কি আছে। আর যাওয়ার পর এরকম ওইখানে যাওয়ার পর তারপর সাডেনলি একটা সাউন্ড হওয়া শুরু হয়েছে, মানে বাতাস, জোরে বাতাস হচ্ছে, তো বাতাসে তাল বাতাসে বাতাস লাগলে সাউন্ড হয়। তো ওই সাউন্ডে মনে হচ্ছে কথা টাইপছে ওদের কাছে। তো ওই আস্তে আস্তে মোটামুটি করে তো ও গেছে, সাহস করে দুইজনই সামনাসামনি গেছে। তো সামনাসামনি গিয়ে দেখে যে একটা তাল পাতা একটু ভেঙে গেছে, গোড়া ডাটিটা ভেঙে ওরকম হয়েছে, তো বাতাস লেগে এরকম হচ্ছে। আর আরেকটা এমনি নর্মালি তাল পাতা বাতাস লাগলে এরকম হয়। তো এই হয়েছে তাদের যে একটু দূরের থেকে দেখছে, ওরা দেখে মনে করছে যে জিনিসটা এরকম কেউ হয়তো ডাকছে। তারা তো চরম ভয়ের অবস্থায় দুইজন গেছে। এবার ওই বিলের রাস্তাটা পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পর এখন গ্রামের শুরু তো বাগান দিয়েই শুরু। একটা ডান সাইডে ওদের, আমি গেছি ওখানে, তো ডান সাইডে বিশাল বাগান, ডিপ বাগান। তো বাগানের মধ্যে এখন তাদের হচ্ছে ওই বাগানটা পার হয়ে তারপর ওদের গ্রামে ঢুকতে হবে। তো এখন ওরা তো দুইজন আবার দাঁড়ায় চিন্তা করতেছে যে কি করবে, যে আসলে বাগানের ভিতর দিয়ে যাবে কি, মানে। এবং এটা হয়েছে যে তাদের মোবাইলে দুইজনের কারো মোবাইলে চার্জ নেই, আলো কোনো জ্বালাতে পারছে না, কোনো লাইটেরও ব্যবস্থা নেই। তো এরকম অন্ধকারের মধ্যে তো তারপর গেছে। তো ওরা ওদের ছিল, ভাষ্য ছিল, ওরা যখন বাগানের মধ্যে থেকে যাচ্ছে মনে হচ্ছে ওদের ধরে রাখছে কেউ ডাকছে, কেউ ওই কোথাও কোনো আলো দেখা যাচ্ছে, এরকম হয়েছে। আমার ওই ফ্রেন্ডটা বলছে যে আমার জীবনে এরকম হয়নি, যে আমি জোনাকি পোকা দেখে আমার মনে হচ্ছে বিশাল বড় বড় আগুনের দলা এসে পড়তেছে এইগুলো। তো মানে আমরা জিজ্ঞেস করছি যে আচ্ছা মানে তোর কারণ কি, এটা মনে হওয়ার কারণ কি, যে এটা আগুনের দলা ছিল, যে আগুন এসে পড়তেছে। বলছে তখন আমার মনের হচ্ছে ভয়, মানে সাউন্ড হচ্ছে
বাতাসে একটু একটু নড়তেছে, এই হচ্ছে মনে হচ্ছে কেউ টান দিচ্ছে আমাদের, সামনে আগাচ্ছি মনে হচ্ছে পিছে চলে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। এটা হলো ভয়ের কারণেই হয়েছে মেইনলি আর কি। তো সবচেয়ে মেইন যেটা ছিল, একটা জোনাকি পোকা সামনে থেকে উড়ে গেছে, তো ওরা মনে করছে যে বড় ধরনের একটা কিছু উড়ে চলে গেল সামনে থেকে। সাডেনলি ওদের সাইকেলের ইয়ের উপর, হ্যান্ডেলের উপর এসে একটা জোনাকি পোকা পড়ছে। তো ওরা চিন্তা করতেছে মানে যে জিনিসটা কেমন হলো, এত বড় একটা জিনিস আসলে এসে ছোট হয়ে গেল কি, মানে আরো ভয়ের ব্যাপার। সাইকেল টাইকেল রেখে ওরা দৌড় দিয়ে মোটামুটি কোনোভাবে বাড়িতে গেছে। দুইজন গিয়ে এখন দুই ফ্রেন্ডের বাসা দুইখানে, তো ওরা যে ওদের আগে যে ফ্রেন্ডের বাসা ওদের বাড়িতে গেছে ওরা দুইজন গিয়ে। এবার তো রাত্রে আর তাদের ঘুম হচ্ছে না, কি হলো সাইকেল টাইকেল ফেলে রেখে চলে গেছে। তো এই আসলে মানে এই পর্যন্তই আমি শুনছি। এই হচ্ছে আমার লাইফে শোনা মানে ভয়ের হলেও এই টাইপের এইটাই। যেদিন আমার কাছে রয়েছে আরও একটি ঘটনা, সেই ঘটনাটি আমি এখন পড়ে শোনাবো এবং কোন একজন আমাদের একজন লিসেনার সেটা পাঠিয়েছেন, আমি ঠিক তার মতো করে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি রাজীব নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। আজ আমি আমার জীবনের একটি পুরনো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ছিল আজ থেকে 8 থেকে 10 বছর আগের। তখন আমাদের পুরনো বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছি, 3-4 মাস হবে। আমাদের ওই নতুন বাসারই আমার বেশ কিছু ফ্রেন্ড জোগাড় হয়েছিল তখন, এবং আমি খুব সহজেই সবাইকে বন্ধু ভাবতে পারি, এটা সবাই বলে আমাকে। ওই নতুন বাসায় আমার তখন 7-8 জন বন্ধু এবং খেলার সাথী জোগাড় হয়ে যায়। একদিন সন্ধ্যার পর আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা প্রায়ই বাসায় কারেন্ট থাকুক আর না থাকুক আমরা বসে আড্ডা দিতাম। একবার আড্ডা শুরু হলে তা প্রায় রাত 11টা-12টার পর পর্যন্ত চলতো। আমরা সবাই খুব ভালো বন্ধু ছিলাম, তাই হয়তো ফ্যামিলি থেকেও কোনো কমপ্লেন আসতো না। ঘটনাটির দিন রাত 9টায় আমাদের পুরো এলাকায় কারেন্ট চলে যায়। শোনা যাচ্ছিল যে গ্রিড ফল করেছে, কারেন্ট আসতে দেরি হবে, তাই আমরা সবাই প্রতিদিনের মতো আড্ডায় জড়ো হলাম। আমরা আমাদের ওয়াটার ট্যাঙ্কের ওপর বসে পা দুলিয়ে গল্প করছিলাম। হঠাৎ আমরা খেয়াল করলাম যে কে যেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমরা তখন খেয়াল করলাম এবং আমাদের মধ্যে কেউ এটা করছে না এবং কারো কাছ থেকে এই শব্দটা আসছে না। মাঝে মাঝে গোয়ানির মতো একটা শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা, এবং আমরা ভয় পেয়ে গেলাম। বিকজ আমরা ছাদে খোলা পরিবেশে আড্ডা দিচ্ছি, এখানে বাইরের কেউ আসা সম্ভব নয়, বিকজ এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তাহলে কিসের শব্দ এটা? আমরা সবাই নড়ে চড়ে বসলাম এবং হঠাৎ খেয়াল করলাম যে ট্যাঙ্কের ওপর বসে যেখানে ছিলাম তার একটা পাইপ থেকে গ্যাস বা ধোঁয়া এরকম টাইপের কিছুটা বের হচ্ছে, এবং আমরা ভয়ে জড়সড় হয়ে গেলাম। কিছু সময় পর কিছুটা সাহস সঞ্চার করে ট্যাঙ্কের পাইপের ফুটো দিয়ে তাকিয়ে আমার এক ফ্রেন্ড তাকালো এবং ও দেখা মাত্র ওই জায়গাতেই জ্ঞান হারিয়ে ফেললো। পরে ওর কাছ থেকে যা শুনলাম তা হলো ও নাকি দেখেছিল যে ট্যাঙ্কের ভেতরে একটা লোক, বড় বড় চুল, দাড়ি ও বিভৎস চেহারা, ট্যাঙ্কের ভেতরে বসে বসে সে সেই লাশ বা মৃতদেহ খাচ্ছে। আর ওই মৃতদেহটা কার ছিল, ওই মৃতদেহটা সম্ভবত তার নিজেরই ছিল, এরকম বিষয়টা মিন করতে চাইছে তিনি। এবং তারপরে তিনি লিখছেন, রাসেল ভাই, আমরা এখনো ওই বিল্ডিং এ থাকি। আপনি বিশ্বাস করবেন না, আমাদের বিল্ডিং এ সিকিউরিটি এতটাই স্ট্রং যে বাইরে থেকে আমাদের কোনো রিলেটিভ সহজে আসতে পারবে না। তাহলে ওই বিভৎস চেহারার লোকটি কিভাবে আসলো? আর ওই ট্যাঙ্কটা যদি আমাদের ফ্রেন্ডের লাশই থাকে, তাহলে আমাদের সাথে যে ছিল সে কে? আমরা নিয়মিত ওই ট্যাঙ্কের তার মানে কোনো একটা ফ্রেন্ডের লাশ ছিল যেটা ওই ভদ্রলোক খাচ্ছিল, এবং আমরা নিয়মিত ওই ট্যাঙ্কের পানি খাচ্ছি, কিন্তু পানিতে মারা এখন পর্যন্ত কোনোরূপ এখন পর্যন্ত খারাপ কিছু পাচ্ছি না। পানির মধ্যে হবে সম্ভবত। আর একদিন আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম এবং তখন আমরা খেয়াল করলাম যে আমাদের নিচের ছাদে কে যেন হাঁটাহাঁটি করছে। আমরা ভাবলাম হয়তো গরমের কারণে কেউ হাঁটছে, কিন্তু পরে জানতে পারলাম যে আমাদের ছাদের চাবি আমাদের বাড়িওয়ালার কাছে থাকতো।
এবং যে কিনা আমাদের ফ্রেন্ডদের মধ্যে একজন ছিল বাড়িওয়ালা, এবং তার বাবার নিষেধ ছাড়া সে সবসময় ছাদের উঠে ছাদের দরজার ভেতর থেকে তালা দিয়ে দিত, এবং সেখানে মানে কারো যাওয়ার কোনো উপায় ছিল না। আজ এটুকুই, ভালো থাকবেন। এবং সেটা পাঠিয়েছেন এই ঘটনাটি আমাদের একজন লিসেনার। আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করবো, প্লিজ, আপনার ঘটনাটি অনেক চমৎকার ছিল, সিলেক্টেডও হয়েছিল এই কারণে, কিন্তু বাট লেখার সময় যদি একটু সাবধানী হতেন তাহলে হয়তো সবাই অনেক বেশি এনজয় করতো। আমি খুবই সরি আপনাকে এটা বলতে হলো। আমার মনে হয় যারা ঘটনা পাঠাবেন তারা আরেকটু সচেতন হয়ে একটু পাঠাবেন প্লিজ। মানে অনেক সময় সেন্টেন্সের মধ্যে কোনো একটু ভুল থাকলে পুরো মিনিং পাল্টে যায়, রাইট? ওকে, যাই হোক, আমরা এখন চলে যাব আরও একটা সারপ্রাইজ রয়েছে আপনাদের সাথে, আপনাদের জন্য। এবং এখনকার যে সারপ্রাইজ, সেই সারপ্রাইজটির নাম শাহরিয়ার নাফিস, রাইট? শাহরিয়ার নাফিস তার একটা ঘটনা শেয়ার করবেন, আমাদের সাথেই থাকুন। চলুন আমরা শুনে আসি তার ঘটনাটি, এবং আমার মনে হয় যে আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। এই স্টোরিটা খুব বেশি ভয়ের আমি সেটা বলবো না, খুব আবার খুব বেশি মানে কমেডি এবং ভয়ের মিশানো একটা স্টোরি। এটা আমার ন্যাশনাল টিমের ফার্স্ট স্টোরি যে ছিল ইংল্যান্ডে 2005-এ। তো ওই 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 সময়কার একটা স্টোরি। আমরা ডারহামে ছিলাম, আমাদের ডারহামে একটা টেস্ট ম্যাচ ছিল। তো আমরা ডারহামে ছিলাম। তো ডারহাম স্টেডিয়াম নিয়েও একটা মজার কাহিনী আছে। ওটার পাশে একটা ক্যাসেল আছে, লুমলি ক্যাসেল বলে। তো ওই ক্যাসেল নিয়ে কিন্তু অনেক ঘটনা, অনেক ভৌতিক ঘটনা আছে, এবং ওই ক্যাসেলটা কিন্তু এখন হোটেল খুবই বিখ্যাত। তো আমরা আসলে আরেকটা হোটেলে ছিলাম, এবং এই হোটেলে এই অনেকগুলো মজার ঘটনা আছে, যেটা হয়তো আমার সদস্যরা অনেকে হয়তো বলেছেন বা জানেন। তো ওই হোটেলটার ব্যাপারে কি, ডারহামে অনেকগুলো হোটেল এরকম আছে যে এখানে নাকি এরকম রাত্রেবেলা বিভিন্ন আওয়াজ শোনা যায়, রাত্রেবেলা নাকি মানুষের হাঁটার শব্দ পাওয়া যায়, এরকম একটা ঘটনা ছিল। তো আমরা যে হোটেলটা ছিলাম, এই মুহূর্তে আমার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। তো ওই হোটেলে আমরা বেশ কয়েকদিনই ছিলাম, 8-10 দিনের মতো ছিলাম। তো হোটেলটা একটা গলফ কোর্সের পাশে, আশেপাশে অনেক বড় বড় গাছপালা, তো এমনি পরিবেশটা খুব ভৌতিক ছিল। আর দোতলা হোটেল ছিল, এবং জানলা খুললে প্রচুর অন্ধকার এবং গাছপালা ছিল। তো এক্সপিরিয়েন্স ইট ওয়াজ বিট স্পুকি। তো ওই হোটেলে আমরা থাকতে থাকতে একদিন এরকম আবিষ্কার ঠিক না, আমরা জানতে পারলাম যে এই হোটেলেরই কোনো একটা রুমে কোনো সময় একটা সুইসাইড কেস ছিল। বেসিক্যালি এটা একটা হোটেল ছিল, এটা একটা ক্যাসেলের মতো ছিল, ছোটখাটো। তো ওই হোটেলে একটা রুমে নাকি এরকম একজন আত্মহত্যা করেছিল, এরকম একটা স্টোরি ওই হোটেলের ব্যাপারে আছে। আর ডারহামে এরকম বেশ কিছু হোটেল আছে, এরকম ভৌতিক ব্যাপার স্যাপার আছে, এবং ওইসব হোটেলে কিন্তু প্রচুর টুরিস্ট গিয়ে থাকেও। ঘটনাটা আমাদের টিমের চিফ সিলেক্টরকে নিয়ে। তো একদিন রাতে উনি খুবই ভয় পেয়েছিলেন। তো আমরা আসলে ওই স্টোরিটা শোনার পরে, আমরা এমনি হোটেলের আশেপাশে খুব অন্ধকার, প্লাস সবাই, এবং আমাদের টিমমেট মাশরাফি ভাই 2-1জনকে খুব ভয় দেখিয়েছিলেন এইসব ব্যাপারে। সবাই কিছুটা চিন্তিত, আতঙ্কগ্রস্ত ছিল। তো একদিন রাতে এরকম ফারুক ভাই রুমে ছিলেন। তো উনি নাকি ওই দিন ওই স্টোরিটা উনি শুনেছিলেন। তো ওই দিন উনি রুমে ছিলেন, তো হঠাৎ করে না উনি এরকম আওয়াজ শুনতে পান। তো সবার মাথায়, তো সবাই যেমন উনিও এরকম চিন্তা করেছিলেন যে এরকম একটা ঘটনা হয়েছে। তো এরকম একটা আওয়াজ শুনতে পান, কেমন জানি শিকলের আওয়াজ। তারপরে এটা কিছুক্ষণ যাওয়ার পর উনি শুনেন যে এরকম কোনো একটা মহিলার একটা গলা বা একটা মেয়ের একটা চিৎকার মতো শুনতে পান। তো উনি প্রথমে খুব একটা পাত্তা দেননি। তারপর উনি করে রুম থেকে বের হয়ে দেখার চেষ্টা করেন যে আশেপাশে কেউ আছে কিনা। অনেক সময় হয় কি, হোটেলে আপনার পাশের রুম থেকে আওয়াজ এসে যে জিনিসটা হয়, ওরকম হয়েছে। তারপরে কাউকে দেখেন নাই উনি। তারপরে উনি আবার রুমে যান, আবার কিছুক্ষণ পরে এরকম পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, শিকলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এরপরে উনি আবার বের হয়েছিলেন, আবার বের হয়ে উনি দেখার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন, ডাকাডাকি করলেন। কেউ না, অনেক রাত, এটা অনেক রাত ছিল, আড়াইটার কাছাকাছি রাত। আর ইংল্যান্ডে আড়াইটা মানে তো অনেক রাত, বিকজ ওখানে তো দিনটা বড়, রাত তো অনেক ছোট। তো এরপর উনি আবার রুমে চলে যান। আর ফারুক ভাই ব্যক্তিগতভাবে একটু ভীত প্রকৃতির। তো রুমে চলে যাওয়ার পর উনি নিজেকে বোঝানোর চেষ্টা করেন, অনেক সাহস গ্যাদার করেন যে না, ঠিক আছে, কিছু না, আমি তো ভুল শুনছি বা এরকম কিছু। তারপর আওয়াজটা আরো বেড়ে যায়, উনি খুবই অস্বস্তি ফিল করছিলেন। পরে একটা সময় দেখা যায় উনি ওনার আশেপাশের রুমে যারা ছিলেন, বেসিক্যালি প্লেয়াররা একটা সাইডে ছিল, হোটেলের একটা প্যাসেজে ছিল, আর ম্যানেজমেন্ট আরেকটা সাইডে ছিল। তো ম্যানেজমেন্টের সাইডে আসলে মানুষ খুব কম ছিল। তো উনি আস্তে আস্তে কিন্তু ওনার পালপিটেশন বাড়তে থাকে, ভয়ের পরিমাণ বাড়তে থাকে।
তারপরে এবং আওয়াজের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে, এরকম একটা মেয়ে হেঁটে যাচ্ছে, শিকলের আওয়াজ হচ্ছে এই টাইপের। তো এরকম হতে হতে এরকম উনি আবার বের হয়ে যায় বের হয়ে যান রুম থেকে। বের হয়ে যাওয়ার পর উনি তারপর আবার কাউকে খুঁজে বোঝার চেষ্টা করেন যে এরকম এত হওয়ার কথা না বেসিকলি। তারপরে উনি আবার রুমে চলে যান। আবার রুমে যাওয়ার পর তারপরে এই আওয়াজ, চিৎকার আওয়াজগুলো অনেক বেড়ে যেতে থাকে এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং ভয় পেয়ে যাওয়ার পর উনি রুম থেকে বের হয়ে যান এবং এরপরে উনি এসে রিসেপশনে বসেছিলেন, মানে ওই রাতটা উনি রিসেপশনে কাটিয়েছিলেন। তো এই ঘটনাটা আমার মনে পড়ে, মানে আমাদের ঘটে যাবে এবং উনি খুব ভয় পেয়েছিলেন সত্য কথা যখন আমাদের বলেন। এবং তারপরে আমরা এরকম শুনতে পারি যে হোটেলে এরকম নাকি ঘটনাটা অনেক অনেক পুরানো হোটেল এবং এই হোটেল নাকি এরকম একটা আত্মহত্যার এরকম একটা কেস ছিল। তো এরপরে আমরা আসলে আস্তে আস্তে ওই হোটেল সম্পর্কে বা আশেপাশের ডারহামের হোটেল সম্পর্কে জানার চেষ্টা করি। বেসিক্যালি যেটা ছিল, ডারহাম যে পার্টটা নর্থের দিকে অনেক ঠান্ডা, অনেক গাছপালার এরিয়া এবং ওখানে অনেক স্লেভস ছিল এবং একটা সময়ে অনেক আগে ওখানে প্রচুর স্লেভদের হত্যাও করা হয়েছিল। এরপরে আমরা কিন্তু যখন ডারহামের বাইরে যেতাম, বিভিন্ন বাঙালি পরিবারের সাথে দেখা হতো, ওনারা কিন্তু আরো এরকম কিছু ঘটনা ওনারা বলেছেন যে এরকম রুমের মধ্যে আছেন, ধরেন উনি দোতলা বাসার রুমের উপরে বেডরুমে শুয়ে আছেন, নিচে রান্নাঘরে হয় হাঁড়ি পাতিল পড়ে যাচ্ছে, দরজা বাড়ি খাচ্ছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, আবার নিচে নেমে গেছেন, আবার এরকম কিছু দেখেননি। তো এই ডারহামে এরকম অনেকগুলা বাড়ি আছে যেগুলো নাকি হন্টেড, এরকম আওয়াজ পাওয়া যায়, সবাই জানে এবং মানুষ থাকেও। উপরে আর নিচে রাতের বেলা দেখা যাচ্ছে রান্নাঘরে পাতিল পড়ে যাচ্ছে, খাবার পড়ে যাচ্ছে, কিন্তু কেউ থাকে না। এবং নট ইভেন, মানে অনেক সময় যেটা হয় বিড়াল থাকে, পেটেও থাকে, এরকম কিছু না। তো ডারহামে এরকম আমরা বেশ কিছু জায়গা পেয়েছিলাম। আরেকটা নাকি জায়গা ছিল যেটা আমরা দেখতে পাইনি, সেটা হচ্ছে গিয়ে আপনার একটা গাছ নাকি আছে, ওই গাছের মধ্যে একটা আলোর মতো দেখা যায়, দিনে হোক রাতে হোক। তো অনেকে এটা দেখতে যায়। তো যেটা ওদের ভাষা যেটা ওরা এক্সপ্লেইন করে সেটা হচ্ছে গিয়ে নাকি স্পিরিট, কোন একটা স্পিরিট এখানে বসে থাকে এবং এটা নাকি ভিজিবল এবং অনেক মানুষ দেখেছে। তো ওই সবকিছু মিলে ডারহামের ওই কয়েকটা দিন বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা অনেকগুলো এরকম ঘটনা শুনেছিলাম যে বাসার মধ্যে আওয়াজ হয়, দরজা খুলে যায়, মেইন গেট খুলে যায়, এবং সবচেয়ে বেশি যে ঘটনাটা ঘটে রান্নাঘরে প্রচুর আওয়াজটা হয় যে আপনার ডিশ পড়ে যাচ্ছে, তো খাবার পড়ে যাচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, আবার কিছুটা ভৌতিক। তো ওরকম খুব ভয়াবহ বা ভৌতিক না, কিন্তু এটা আমাদের লাইফে একটা অন্যতম ইন্টারেস্টিং ঘটনা যারা ওই ট্যুরটা ছিল। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুটতে, আমি রাসেলাতির সাথে, আমার সাথে রয়েছে মাসুম। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং বুঝতেই পারছি আজকের এপিসোডটি অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল হওয়ার কারণ একটাই, আপনারা এবং ঈদুল আজহার এই স্পেশাল এপিসোডটি আশা করছি আপনাদের প্রিয় তারকার সাথে অনেক 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 বেশি ভালো কাটছে এবং তাদের ঘটনা শুনে আপনারাও অনেক বেশি আনন্দ পাচ্ছেন, সেরকমই প্রত্যাশা আমাদের। যাই হোক, আপনারা প্রচুর SMS পাঠাচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি রাসেল আছি আপনার সাথে, আছে আপনার পছন্দের তারকা, একের পর এক চমক থাকবে ইনশাল্লাহ, এবং যতক্ষণ পারি আমরা। যাই হোক, আমরা এখন চলে যাব আরও একটি ঘটনায়, যে ঘটনাটি আমি বলেছি যে আজকে আমাদের কোনো গেস্ট নেই এখানে, আমাকেই পড়তে হচ্ছে এবং আমার কাছে আরও একটা রেকর্ড করা ফাইল আছে, সেটা তো পরে শুনবো আমরা। আগে আরও একটা ঘটনা আমি পড়ে শোনাই আপনাদেরকে, যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে পড়ি। তার আগে বলছি যে আজকের এই এপিসোডটি যদি কেউ আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে কি করতে হবে। আজকের এপিসোডটি মিস করে ফেললে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি, বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। এছাড়াও ভূত FM টিউন কোডটি যদি আপনি আপনার কলার টিউন মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে এবং কোড নাম্বারটি হচ্ছে 92125। আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT, স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125 এবং SMS টি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস হয়ে গেল, টিউনটি আপনার। আমরা
চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো রাতুল ভাই, আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সুদীপ্ত রায়, আমি খুলনার বয়রা থেকে লিখছি। সময়ের অভাবে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না, তাই আপনি যদি আমার ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আমি যে ঘটনাটি আপনার সাথে এখন শেয়ার করব সেটা আমার এক মামার সাথে ঘটে, এবং পরবর্তীতে আমি তার কাছ থেকে ঘটনাটি জানতে পারি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 2005 সালের নভেম্বর মাসে। আমার মামার বয়স তখন 12 বছর। ঘটনার আগের দিন রাত্রে আমার মামার পাশের বাড়ির একজন কাকা আমার মামাকে বলেন যে আমার মামাকে তার সাথে পরদিন ভোরে ধান খেতে পানি দিতে যেতে হবে। যথারীতি পরদিন ভোরে পাশের বাড়ির সেই কাকা আমার মামাকে ডাক দেন। আমার মামা তখন সবেমাত্র রাত 3টা বেজেছে, মানে আমার মামা তখন দেখেন যে সবেমাত্র রাত 3টা বেজেছে। তবুও আমার মামা কোনো কথা না বলে চুপচাপ তার কাকার সাথে খেতে চলে যায়। খেতে পৌঁছানোর পর আমার মামা দেখে আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। যেহেতু শীতকাল ছিল তাই আমার মামা তার কাকাকে তাড়াতাড়ি পানির মেশিন স্টার্ট করতে বলে। ইতিমধ্যে আমার মামা খেয়াল করে যে তার কাকা যেখানে প্রচুর পরিমাণে বিড়ি খেত সেখানে একটাও বিড়ি ধরায়নি। ব্যাপারটা আমলে না নিয়ে আমার মামা পুনরায় তাকে মেশিন স্টার্ট করতে বলে। মেশিন চালানোর জন্য তিনি গায়ের চাদরটি খুলে ফেলেন। তখন আমার মামা স্পষ্ট দেখতে পায় যে তার কাকার 2 হাতের প্রতিটি আঙুল অর্ধেক করে কাটা। আমার মামা তখন কাটা আঙুলের কথা জিজ্ঞেস করে কিন্তু তিনি কোনো জবাব দেন না। জবাব না দিয়ে তিনি মেশিন স্টার্ট করেন। তারপর আমার মামা যা দেখে তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় যে মেশিনের পাইপ থেকে পানির বদলে তাজা রক্ত বেরিয়ে আসছে। রক্ত তার শরীরে ছিটে আসায় সে অনুভব করলো যে রক্তটা এখনো বেশ টাটকা মনে হচ্ছে তার কাছে। ভয়ে সে পিছনে ফিরে যা দেখে সেটা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তার কাকা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে তার কাকার বদলে একটা অর্ধগলিত লাশ পড়ে আছে। আমার মামা তখনই অজ্ঞান হয়ে যান, এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে ঘরের বারান্দায় আবিষ্কার করেন এবং দেখেন যে চারপাশে অনেক মানুষের ভিড়ের মধ্যে সেই কাকাও ছিল। সেই কাকা আমার মামাকে বলেন যে ভোর 5:30-এর সময় তিনি আমার মামাকে ডাকতে আসেন, কিন্তু তিনি জানতে পারেন যে আমার মামা নাকি আগেই তার সাথে চলে গেছে। এতে তিনি বিষয়টি বুঝতে পেরে লোকজন নিয়ে দ্রুত খেতে চলে যান এবং মামাকে ক্ষেতের মধ্যে কাদামাখা অবস্থায় খুঁজে পান। এরপর মামা 9 দিন জ্বরে ভোগেন। 9 দিন পর জ্বর সেরে গেলেও পুরোপুরি সুস্থ হতে 1 মাসের বেশি সময় লেগে যায়। ভালো খবর এই যে এরপর আমার মামার সাথে ওইরূপ আর কোনো ঘটনা ঘটেনি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। চমৎকার, এবং আপনি লিখেছেন অনেক সুন্দর করে। এবং একটা জিনিস শুধু জানা হলো না যে আসলেই ধান ক্ষেতের ওইখানে বা ওই কাছে এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, যে কেউ কাউকে আসলেই কেউ মার্ডার করা হয়েছিল কিনা, ওখানে কেউ পড়েছিলেন কিনা, বা কেন হাত অর্ধেক কাটা দেখলেন। এই জিনিসগুলো যদি জানতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আমার মনে হয়। যাই হোক, আমি আসলে জ্ঞান বেশি দিচ্ছি, জ্ঞান দিব না, একেবারে আপনারা ঘটনা পাঠাচ্ছেন এবং এই ঘটনাটা আসলেই অনেক চমৎকার ছিল। আর আপনাকে আমি থ্যাঙ্কস দিব অনেক 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 অনেক। সেটা হচ্ছে আপনি অনেক চমৎকার করে লিখেছেন, অনেক চমৎকার করে লিখেছেন। যাই হোক, আপনার নামটা আমি সবার সামনে আরো একবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে সুদীপ্ত রায়। আছেন খান জাহান আলী কলেজে, তিনি পড়াশোনা করেন মেরিন ডিপার্টমেন্টে। ঠিকানা হচ্ছে বয়রা বাজার, খুলনা। অলরাইট, আমরা চলে যাব আরেকটি চমকে, এবং এখন যে চমকটি আপনাদের জন্য ওয়েট করছে সেই চমকটি অনেক বড় একটা চমক। আমাদের এক সময়ের দুর্ধর্ষ একজন ক্রিকেটার এবং অনেক দিন ধরে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, আমাদের সবার প্রিয়, যে মানে যিনি আমাদের অনেকবার আমাদেরকে মুখে হাসি ফুটিয়েছেন, হাবিবুল বাশার। আমরা হাবিবুল বাশারের কাছে যাচ্ছি তার একটা কথা শুনি। এবং হাবিবুল বাশার, আপনাকে অনেক 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 ধন্যবাদ বাশার ভাই, যে আপনার শত ব্যস্ততার মধ্যেও শুধু আপনাকে না, আমি প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। জাভেদ, ওমর, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, হাবিবুল বাশার, সবাইকে, প্রত্যেককে আমরা অনেক 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 ধন্যবাদ দিতে চাই। সারা পৃথিবীর সমস্ত ভূত এফএম লিসনারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ঘটনা শেয়ার করার জন্য। কথা না বাড়িয়ে আমরা চলে যাব ঘটনায়। চলুন শুনে আসি হাবিবুল বাশারের ঘটনাটি। ভয়ের গল্প বলা যায় কিনা ঠিক বলতে পারছি না, কারণ এর সাথে আমার খুব দুঃখের একটা স্মৃতি জড়িয়ে আছে। আমি আজকে এই জিনিসটা মনে করতে চাই না, বিকজ এই ঘটনার পরে আই হ্যাভ সাম প্রবলেম, আমার একটু প্রবলেম হয়েছিল। তো কাউন্সিলিং করতে হয়েছে আমার এই ঘটনার পরে। তো সেটা কি আমি আজকে বলতে যাচ্ছি। হোয়াট হ্যাপেন্স, ব্যাক ইন 2009 আমরা ICL খেলতে ওই সময় খেলতে গিয়েছিলাম ইন্ডিয়াতে। তো ICL টুর্নামেন্ট অংশগ্রহণ করতে তো আমরা আহমেদাবাদে একটা হোটেলে ছিলাম। তো ওই হোটেলে একটা ইনসিডেন্ট ঘটেছিল।
এবং এটা একটা মানে খুব দুঃখজনক একটা ঘটনাটা হচ্ছে আমি টপ ফ্লোরে থাকতাম। টপ ফ্লোরে তখন আমরা ওই তো হোটেলেতে অনেকগুলি টিম আছে, আমরা আছি, লাহোর বাদশাহ আছে, আর বেশ কিছু বিদেশি ক্রিকেটার, সবাই মিলে হোটেলটা আমাদের থেকেছিলাম আমরা সবাই। টপ ফ্লোরে আমার রুমের পাশে একটা ফ্যামিলি থাকতো, হাজব্যান্ড ওয়াইফ ছিলেন আর কি। তাদের দুটো বাচ্চা ছিল, বাচ্চাদের বয়স হবে সামথিং 7 বছর, হয়তো ছেলেটার মেয়েটার বয়স মনে হয় এরকম 9 বছর এরকম আর কি। তো ওদের সাথে আমি যেহেতু একই ফ্লোরে থাকতাম, পাশের রুম, তো ওরা বেশ কিছুদিন ধরে হোটেল ছিল, প্রবলেম তারা হোটেল মালিকের কেউ হবেন তবে আর কি। তো ওর সাথে সবসময় দেখা হতো আমার, বিকজ বাচ্চা দুটো আমার করিডোরের সামনে সারাক্ষণ খেলতো আর কি। সকাল সাথে দেখা হতো, কথা হতো, হোটেলে যখন ফিরতাম দেখতাম বাচ্চাগুলি খেলতো, এবং আমার পাশে কিন্তু আমি সবসময় আওয়াজটা পেতাম আর কি, খেলছে, ঢুকার সময় বেরোলে কথা, তো ফ্রেন্ডলি। তো আনফর্চুনেটলি একদিন দুপুরবেলা আই জাস্ট কেম আউট ফ্রম প্র্যাকটিস করে এসে হোটেলের রুমে, যখন রুমে ঢুকছি তখন ওরা খেলছিল করিডোরটা। তো কথা হলো ওদের সাথে, দেয়ার প্লেইং। দেন আমি রুমে ঢুকলাম, ঢুকে শুয়েছিলাম, তখন কিন্তু আমি শুনতে পাচ্ছি যে ওরা খেলছেন, দৌড়াদৌড়ি করছে সামনে। তো তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আর কি। তো এই যেটা ছিল, বাচ্চাটা খেলতে খেলতে পড়ে যায় আর কি নিচে, অ্যান্ড অ্যাপারেন্টলি হি ডাইড। আমরা সবাই গিয়েছিলাম হাসপাতালে। তো যেটা ঠিক স্টার্টেড ওই দিন রাত থেকেই আর কি, খুবই আপসেট, আমি খুব আপসেট ছিলাম ঘটনার পরে, মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছিলাম। বাড়িতে ফোন করলাম, যেটা হয় আর কি, খুব ইনসিকিউর, মানে খারাপ লাগছিল। তো ওই দিন রাতে আমি শুয়েছিলাম, রাতে একা শুয়েছিলাম, মনটা খুব খারাপ ছিল। অর্ধেক রাতের বেলা ঘুম ভেঙে যায় আমার, ঠিক টাইমটা মনে নেই যেটা। তো একদম স্পষ্ট শুনতে পেলাম বারান্দায় খেলছি বাচ্চারা, একদম একদম স্পষ্ট যে খেলছে। তো প্রথমে ঘুমতে বাংলা যেটা হয় যে মানুষের তো একটু কাজ কম করে আর কি, একটু কম কাজ করে। তো এত রাতে বাচ্চারা কেন খেলছে, তখন আমার মাথায় কিন্তু নেই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে রাতে এরকম হয়েছে। বাট বিকজ আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি যে খেলছে, আওয়াজ হচ্ছে, গলার আওয়াজটা শুনতে পাচ্ছি। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে মনে হয়েছিল যে আজকে তো একটা ইনসিডেন্ট হয়েছে, এখান থেকে থাকার কথা না। তখন একটু ভয় পেলাম, তো সাহস পাচ্ছিলাম না কি করবো। তো সাহস লাইটটা জ্বালালাম, লাইটটা জ্বালে বের হলাম, কেউ নেই, কিছু নেই। তো তখন একটা মনের ভুল হয়েছে আর কি, আমি বুঝতে পারলাম। তো যেটা হয় আর কি, তার মানে মনের মধ্যে একটা কাজ করেছিল, এরকম একটা কিছু মনে করে আবার ঘুমাতে গেলাম। দেন এগেন ভোরবেলা আবার হিয়ারিং সামথিং, দেন আর মানে সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম তখন আর কি। কারণ আমি আমার একটা টিমমেটে ডাকলাম, আসলো। তো ফানি থিং যে ওই দিন কিন্তু সবাই কেন না কেন এক্সপিরিয়েন্স হয়েছে, সবার হোটেলে কিছু না কিছু হয়েছে। পরের দিন সকালে আমরা সবাই এটা নিয়ে আলাপ করছিলাম। তো আর আমি কিন্তু খুব তখন ভীষণ আপসেট, খুব ভয় পেয়েছি আর কি। তো কথা বললাম, তো হোটেল ম্যানেজারের সাথে কথা বললাম যে আমি ওই রুমে থাকবো না, আমাকে রুম চেঞ্জ করে দাও। তো ওরা রুমটা চেঞ্জ করে দিল, অন্য একটা ফ্লোরে দিল, করলো। দেন আমরা যখন সবার সাথে কথা বলছি, সবার কাছে ডিফারেন্ট স্টোরি শুনলাম। তো ইমরান ফরাত পাকিস্তানি প্লেয়ার ছিল, বললো যে ওর বাচ্চা এমনি কখনো এটা হয় না, কট থেকে নিজে নিজে পড়ে গেছে নিচে। তারপরে এক একজন একরকম স্টোরি নিয়ে আসছে, এবং দিস আর ট্রু স্টোরিজ, কেউ কিন্তু বানাচ্ছে না। বিকজ ঘটনাটা আপসেটিং ছিল, কেউ এটা নিয়ে কিন্তু কোনো করার কথা না, কোনো মজা করার কথা না, কিংবা বানিয়ে বলার কথা না। এভরিওয়ান হ্যাভ লস, কেউ বেশ কেউ কিছু ঘটনা নিয়ে আসছিল আর কি। তো তারপরে আমরা 2-3 দিন ছিলাম হোটেলে। তো তার প্রতিদিন একটা না একটা কিছু একটা ইনসিডেন্ট হতো, এবং আমি যেখানে আমি আওয়াজটা সবসময় পেতাম, আমি যখন এসতাম আর আমি ওদের গলার স্বর শুনতে পেতাম। দেন তখন এমন অবস্থা যে আমি পরে বললাম যে প্রত্যেককে আইদার লিভ নিয়ে আমি এখানে থাকতে পারলাম, বিকজ আমার তো সিরিয়াস প্রবলেম। তবে ফ্রেন্ডলি ওরা আমাদের সবাইকে হোটেলটাই চেঞ্জ করে অন্য হোটেলে শিফট করে দেয়। দেন সব, বাট তারপরে বেশ কিছুদিন কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে। আর আমি যখন অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতাম কি মেয়ে থাকতাম, আমি ওই আওয়াজ শুনতে পারতাম, আমাদের খেলার আওয়াজ। এটা আমাকে বেশ ভুগিয়েছিল। এই স্মৃতিটা আমি আসলে কখন মনে করতে চাই না। তারপর এটা নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে, আমি এখনো একটা রুমে ঘুমাতে পারি না। যখন ট্যুরে যাই একটু কাউকে সাথে নিতে হয় যে ঘুমানোর জন্য, যে অনেকে হাসাহাসি করে, বাট ইটস টু ইটস ফ্যাক্ট, এরকম হয়, আমার এরকম সমস্যা হয়। এখন এই জিনিসটা আমি বলতে পারছিলাম না, কারণ এই জিনিসটা আমি পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করেছি, যে আমাকে সেটাই বলা হয়েছিল। বাট তারপর সামটাইমস এটা এখন আমার মাঝে মাঝে ভোগায়, এখন মাঝে মাঝে ফিরে আসে। Fruity. What in hell?
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। বুঝতেই পারছেন যে আজকের এই এপিসোডটি স্পেশাল, কারণ ঈদুল আজহার স্পেশাল এপিসোড এটি, এবং আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা নেই। বুঝতেই পারছেন আজকের এপিসোডটি সবকিছুই সব দিক দিয়ে স্পেশাল, এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার পবিত্র ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা। আশা করছি যে সবাই স্বজনদের নিয়ে অনেক ভালোভাবে ঈদ কাটাচ্ছেন এবং ভূত এফএম শুনে অনেক এনজয় করছেন, কারণ আপনাদের প্রিয় সব তারকারাই আজকে ভূত এফএমে এতক্ষণ পর্যন্ত ছিলেন। এখন আমরা আরও একটা ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। চলুন তার ঘটনাটি শুনেছি। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে অবশ্যই SMS করতে ভুলবেন না, ফেসবুকে পোস্ট করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুনে আসি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, সালাম নিবেন। আমি রূপা মিরপুর থেকে বলছিলাম। আমার লাইফে একটি প্যারানর্মাল স্টোরি, মানে আমি স্টোরি বলবো না কি বলবো, এনিওয়ে আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শোনাবেন। আমি মিরপুরে আসার আগে আমি আগে মারিনা দিয়ে কিছু থাকতাম, তো ওখানটাই একটি ঘটনা। তো আমি যে বাসায় থাকতাম সেখানে একটা আজব একটা জিনিস হতো, মানে এটা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারি না। সেটা হলো যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের আজানের সময়টা, মানে ওই সময়টাতে, মানে আমার বাসাটা ছিল 1300 স্কোয়ার ফিট। তো মানে যে জায়গাটা ফ্রিজ রাখা ছিল ওইটার আশেপাশে মানে এত বাজে একটা গন্ধ হতো, মানে এটা মানে মানে পচা মাছ টাছ সবকিছু মিলিয়ে মানে খুবই বাজে একটা গন্ধ, যেটা মানে সহ্য করা যেত না, মানে নাক টাক ধরে যেত, মানে এই একটা বাজে গন্ধ হতো। কিন্তু আশ্চর্য ব্যাপার হতো, আধা ঘন্টা পরে সেই গন্ধটা আবার মানে একদম গায়েব হয়ে যেত। ওই গন্ধটা পরে আর মানে কেউই আর পেত না। তো প্রথমত আমার সবসময় আমি মানে আমার নাকে এটা আসতো, কিন্তু পরের দিকে যখন এটা কেউ বিশ্বাস করতো না, পরের দিকে দেখা গেল যে আমার হাজবেন্ড গন্ধটা পেলো। তারপরে আস্তে আস্তে আমার ফ্যামিলির অন্যান্য মানুষরা, মানে যাদেরকে আমি মানে অ্যাকচুয়ালি বলতাম যে এরকম গন্ধ কেন হয় বা কি ধরনের কি, আমি জিনিসটা বুঝতে পারতাম না। তারপর আমি আমার মনে সন্দেহটাই করার জন্য আমি আমার ফ্রিজ পরিষ্কার করালাম একদম, মানে ফ্রিজের সমস্ত কিছু একদিন পুরো মানে বন্ধ রেখে নিচটি যা আছে, মানে যাতে মানে নিজের সন্দেহটাই করা যায় যে হতে পারে হয়তো বা ফ্রিজেরও কোনো সমস্যা থাকতে পারে, নাহলে এটা একটা কথা নাকি এরকম গন্ধ। কিন্তু সবচেয়ে অবাক যে ব্যাপারটা, ধরেন যদি ফ্রিজ নষ্টও থাকতো সেটা তাহলে সারাদিনই গন্ধ থাকবে, ওই স্পেসিফিকলি মাগরিবের আজানের মানে ওই সময়টা কেন গন্ধটা থাকবে, এটা গেল আমার এক নম্বর ইয়ে। যাই হোক, তারপরে এর মধ্যে এইভাবেই আমার অভ্যাস হয়ে যাচ্ছে, ঠিক আছে এখন এই গন্ধ আছে, ওকে আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি আর এটা গায়ে লাগাইনি। তা একদিন এরকম আমি আমার বেডরুমে আমি রাত্রেবেলায় আমার মেয়েকে, আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা ঘুম পাড়াচ্ছিলাম। তো আমার হাজবেন্ড আবার ওই এশা নামাজটা পড়তে দেরি হয়ে গেছিলো দেখে, তো আমার মেয়ে মোটামুটি তন্দ্রা হয়ে চলে এসছে ঘুমে। তো ওকে রেখে সে পাশের রুমে গেছে নামাজ পড়তে। তা আমার মেয়ের ঘুম খুব পাতলা, এবং আবার বাবার খুবই সে ইয়ে, তো যার কারণে তো দেখা যায় বাবা ওঠার সাথে সাথেই মানে ও উঠে গেছে। হ্যাঁ, তো আমার হাজবেন্ড যখন নামাজ পড়তে আরেক রুমে ওই রুমে যায়, তখন দরজাটা ও মানে ই করে আসছে, তবে লাগিয়ে দিয়ে ওর পাশের রুমে যায়। তো ঠিক সেই সময় তার কিছুক্ষণ পরে তখন হঠাৎ দেখে একদম দরজায় নক করছে, মানে একদম নক করার সাউন্ড। তো প্রথমে একটু অবাক হই যে সরি, দরজা লাগানো ছিল না, চাপানো ছিল, একদম চাপানো ছিল, লাইট অফ ছিল, বাথরুম আমার বেডরুমের লাইটটা অফ ছিল। তো নক যখন করে তখন আমি প্রথমে ওই সময় ইনস্ট্যান্ট আমি চিন্তা করি যে মানে আমার বেডরুমে ঢোকার জন্য আমার হাজবেন্ডের নক করার প্রয়োজনটা আমি বুঝলাম না অ্যাকচুয়ালি। তারপর আমি চিন্তা মানে তারপর আমি ওইদিকে না তাকিয়ে আমি নিজে নিজে বিছানায় এসে বলছিলাম যে দেখো তোমার মেয়ে তোমার এতই বড় ফ্রেন্ড, মানে তুমি মানে তোমার গায়ের গন্ধ, মানে তুমি মানে তোমার প্রতি তার এতই ভালোবাসা, সে তুমি মানে ওটার সাথে সাথেই তুমি চলে যাওয়ার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। এদিকে কোনো জবাব দেয় না, মানে সাথে সাথে আমার মনে হলো আমার লোন দাঁড়ায় গেল, আমি যাই না কেন। আমি এক কথানে একদম উঠেই দরজায় লাইটটা জ্বালাচ্ছি, যে লাইটটা জ্বালাই আমি দরজাটা খুলে রেখেছি, ওখানে কেউ নাই।
কিন্তু একদম স্পষ্ট দরজায় নক করলে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা হয়েছিল। তারপরে পাশের রুমে বের হয়ে, আমার তো যেহেতু ছোট বাসা 1300 স্কোয়ার ফিট, পাশাপাশি 2টা রুম, তো ওই পাশের রুমটা আবার কিন্তু লাগানো ছিল এবং সেটা লক করা ছিল, ওর নামাজ পড়ছিল তো লক করা ছিল। তো ও যখন নামাজ পড়া হয়ে যখন চলে আসে তখন আমি ওকে জিজ্ঞেস করি যে প্লিজ তুমি ফাইলটামি করো না, তুমি কি আসলে নক করে মানে একটু চালনা বিশ্বাস করে আমি নামাজ পড়ছিলাম, কিসের জন্য নক করবো। তো এইটা আর যেটা হয় মাঝে মাঝে দেখা যেত যে আমি বেডরুমে বসে আছি বা অন্য কোথাও অন্য রুম থেকে বিভিন্ন জিনিস পড়ে যাওয়ার সাউন্ড হয়, এই ধরনের জিনিসগুলো। এমনি কোনো বড় কোনো ক্ষতি বা এটা তো কিছু হয়নি, কিন্তু এই ধরনের জিনিসগুলো মানে হতো। আর যেটা হচ্ছে আমি এখন এটা আমার হ্যালুসিনেশন বা কিনা বলতে পারবো না, বাট আমার যেটা হয় এবং স্টিল এই নতুন বাসায় আসার পরেও আমার যেটা হয়, আমি ফিল করতে পারি যে মানে আমার ঘাড়ের কাছে কেউ মানে দাঁড়িয়ে থাকে বা হঠাৎ দেখা যায় যে খুব স্পিডে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মানে আমার সামনের দিকে চলে গেল, মানে আমি বুঝে ওঠার আগেই মানে এই জিনিসগুলো স্টিল আমার সাথে হচ্ছে। এখন এটা কি দিব, বাট এটা না হয় ঠিক আছে আমি বলতে পারি যে এটা হ্যালুসিনেশন হতে পারে বা আমি হয়তো বা বেশি চিন্তা করি দেখে সেটার জন্য হতে পারে। বাট ওই গন্ধটা আর ওই নখটা যে হয়েছিল সেইটা এটা একদম মানে পুরোপুরি এটা অসম্ভব একটা হ্যালুসিনেশন। আর মানে মেইন কথা হচ্ছে গন্ধটা তো সবার নাকেই আসতো, আর স্পেসিফিক ওই টাইমটাতেই হয়তো। তো এটা তো আর সবার মানে দুনিয়া শুধু আমি যাদেরকে চিনি সবারই তো একই সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, এটাই আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দিস ইজ জাহিদ ফ্রম ওল্ড টাউন। রাসেল ভাই, আপনি আমাকে হয়তো এর আগে আমি এসেছিলাম, আপনি আমাকে চিনে থাকবেন। আমি ওল্ড টাউন থেকে জাহিদ এসেছিলাম। একবার এসে আপনাদের এফএমে অনেকগুলো ঘটনা শেয়ার করেছিলাম, কিন্তু সেগুলো অসম্পূর্ণ থেকে যায়। আপনি এরপরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আসার জন্য, বাট আমি এরপরে যে সব ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছে, আমি আর কখনো চেষ্টা করার সত্ত্বেও অনেকবার আপনি ফোন দিয়েছেন, বাট আমি আসতে পারি নাই। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। এরপরের থেকে যা হলো শুরু হলো অনেক আমার সেই ঘুমের মধ্যে একরকম কি জানি খাওয়াতো। আমি তখন রোজার মাস ছিল, রোজা থাকতাম, রোজায় ছিলাম, বাট আমার মুখের ভিতরে কে জানি কি থাকে। আমি আধো ঘুমের মধ্যে আমি টের পেতাম যে আমাকে কেউ কিছু খাওয়াচ্ছে। তখন আমি ঘুম থেকে লাফিয়ে উঠতাম, উঠিয়ে দেখতাম কিছুই না। পরে এরকম কয়েকবার হঠাৎ পর আমি হুজুরের কাছে যাই। হুজুর বললো যে আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে এবং আমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সেগুলো আমি যেগুলো সবচেয়ে খাবার দেখতাম, যে কোনো সময় নুডলস দেখতাম, কোনো সময় পোলাও মাংস দেখতাম, বাট আসলে সেটা ছিল হুজুর বলতে যে আবর্জনার মানে জাতীয় জিনিস আমাকে খাওয়ানো হতো। তারপরে এগুলো থেকে মুক্তি আমি পাচ্ছি না, অনেক বিপদে পড়ে যাই। আমি এখানে সেখানে অনেক জায়গায় ছুটাছুটি করি। তারপরে কোনো উপায় না পেয়ে আমি রুমের মধ্যে চারদিকে আমি নিজেই সুরা টুরা লিখি, আয়াতুল কুরসি লিখে চারদিকে 4টা দেওয়ালে তারকাটা গেড়ে রেখে দিই। তারপরেও কোনো সমস্যার সমাধান হয় না, অনেক সমস্যায় পড়ি আমি। তারপরে থেকে যে ঘটনা ঘটে, রুমের ভিতরে তখন কেমন জানি একটা অনুভূতি, আমি রুমের ভিতরে টিকতে পারি না, থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। কেমন একটা অনুভূতি আমি বোঝাতে পারবো না। তারপরে আমার হঠাৎ করে আমার ব্রেনে আসলো আমি একটা কাজ করি। কোনো কিছু থেকে যখন আমি অনেক হুজুরের কাছে গেলাম, কোনো কিছু থেকে পরিত্রাণ পাচ্ছিলাম না। আমি তার অনেকগুলো গলার মধ্যে তারা তাবিজ ঝুলিয়ে দিল, বাট কোনোই উপকার হচ্ছিল না। তারপর আমি কি করলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমি নেটে ঢুকে নবীজির যত পায়ের ছাপ ছিল, নবীজির জুতা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জুতার ছবি ছিল, সেগুলো সব আপলোড করলাম। করে তারপর সেগুলো প্রিন্ট আউট করে রুমের দরজার বাইরে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর তারপরে বিভিন্ন পুরা এনে রুমের ভেতরে লাগিয়ে দিলাম। সেটা করার পর দেখলাম যে না, রুমের মধ্যে তখন আর আমি খারাপ কিছু আর ফিল করি না। রুমের মধ্যে তখন আমি থাকতে পারি।
তারপরে থেকে আমি শুরু করলাম প্রচন্ড পরিমাণে নামাজ পড়া। আমি প্রতিদিন দেখা যেত বৃহস্পতিবার রাতে 100, 200, 300 রাকাত পর্যন্ত নফল নামাজ পড়তাম। এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তামই, অন্যান্য অনেক রকম নামাজ পড়া শুরু করে। এরকম দেখা গেল নামাজ যখন 32 দিন এবং 38 দিনের মাথায়, 32 দিনের মাথায় দেখলাম যে আমি ফিল করতে শুরু করলাম, আমি যখন নামাজ পড়তে শুরু করি রুমের মধ্যে আমি আরো 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 কিছু কিছু, আমি জানি না কি এগুলো, কারো অস্তিত্ব আমি ফিল করা শুরু করলাম। তারপরে যেটা সমস্যা 38 দিনের মাথায় হলো যে আমি মানে ছায়ার মতো দেখতে পাইলাম যে আমি নামাজ পড়তে পারতেছি না। তখন আমি আমাদের যে বাসার একটা কাজের মেয়ে আছে, ওকে বললাম যে তুই একটা কাজ কর, আমি নামাজ পড়ি, তুই দাঁড়িয়ে দেখ আসলে রুমের ভিতরে কিছু আছে কিনা। তো সে দাঁড়ায় বললো কি যদি আমি কিছু দেখি, আমি দেখলে ভয়টা চলে যাই, ভয় থেকে চলে যাই। তো আমি প্রথম 2 রাকাত 4 রাকাত পড়লাম, তো ওকে জিজ্ঞেস করলাম পড়া বলে না আমি কিছুই দেখি না। আমি বললাম আমি যখন জায়নামাজে যখন সেজদা দিই তখন আমি একটা সুন্দর একটা পারফিউমের গন্ধ পাই এবং সেটা অনেক তীব্র হয়ে যায়। তো তখন এই জিনিসটা তুই ভালো মতো লক্ষ্য কর যে আমি যখন সেজদা দিই তখন কি হয়। তখন 2 রাকাত শেষ করার পর ও বললো যে হ্যাঁ ভাইয়া দেখছি। কি দেখলাম? আপনি যেখানে নামাজ পড়তেছেন তার বিপরীত দিকে ছায়া দেখতেছি, আপনার একটা ছায়া এবং বিশাল বড় আরেকজন একটা বড় লম্বা একটা ছায়া, আপনি একসাথে নামাজ পড়তেছেন এবং ওই ছায়াটা আপনার সাথেই নামাজ পড়তেছে। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, কারণ যখন আমি সিজদা রুকুতে যাই তখনই গন্ধটা অনেক তীব্র হয়ে যায়। তখন থেকেই ঘটনা শুরু হয়ে যায়। তখন রুমের যখন টেম্পারেচার হঠাৎ রাত্রে করে এমন গরমের মধ্যে আমি রুম টেম্পারেচার একটা মেশিন কিনে আনলাম। তখন আমি রুম টেম্পারেচার কিনে সেটা রুমের মধ্যে আমি লাগালাম, লাগিয়ে দেখলাম যে রুমের মধ্যে টেম্পারেচার ফল করে কি না। তখন রুমের মধ্যে টেম্পারেচার ফল করে দেখলাম যে রুমের টেম্পারেচার প্রচন্ড পরিমাণে ফল করে এবং অনেক নিচের দিকে নেমে আসে। যেখানে গরমের মধ্যে থাকার কথা 36-37 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমার রুমের মধ্যে 25 এমনকি 21ও নেমে আসে। তারপরে আমি এবার একটা গন্ধে, চারদিকে গন্ধে ভরে যায়। আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘটনাগুলো শেয়ার করছি, একজনের সাথে শেয়ার করা শুরু করলাম, কিন্তু ওরা সবাই একটু দোষটারি হিসেবে নিলাম। আমি কিছু মনে করলাম না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম। তো ও ছোট একটা ফ্রেন্ড, তো ও বললো যে দেখো রাতের বেলা আমি পড়াশোনা করি, তো মাঝে মাঝে ভয় পেলে তোমাকে ফোন দিও। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি ফোন দিও। তো হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়ছি, সকালবেলা দেখি আমি আমার ফার সামনে বেডের উপরে ফার সামনে দেখি যে ওই চার্জারটা আর কি লাগানো, ফ্ল্যাগ ওইখানে লাগানো রেজিস্ট্যান্ট আর কি। তো ওইখানে আমি লাগিয়ে ঘুমাতাম। ওইখানে যখন আমার মাথার দিকে ছিল না, পায়ের কাছে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চার্জার থেকে সেলফোনটা আলাদা করা এবং পার থেকে মাথার সামনে রাখা এবং প্রায় 100টার মতো মিস কল। তো একজন মানুষের মিস কল, আমার ফ্রেন্ডের মিস কল। তখন আমি ওকে ফোন ব্যাক করলাম, ও তো ফোন ধরেই আমাকে মানে প্রচন্ড রেগে থেকে এটা সেটা বলা শুরু করলো। তো আমি বললাম ব্যাপারটা কি আমাকে বলো। বললো তুমি ফাইজলামি করো আমার সাথে, তুমি আমার সাথে হিন্দি না উর্দু ভাষায় কথা বলো। উর্দু ভাষায় কথা বলে কিরকম বলে, আমি যখন ফোন দিলাম তখন তুমি বলতেছো নিজেই বলতেছো যে ফোন রাখো আবি জাহিদ সো রহি হ্যাঁ, ফোন রাখো আবি জাহিদ সো রহি হ্যাঁ, এরকম তুমি বলে আমার সাথে দুষ্টামি করো। আমি বললাম আমি গুলো দুষ্টামি করি নাই, আর আমি উর্দু ভাষা এত ভালো জানি না। হিন্দি বলতে পারি বাট আমি উর্দু ভাষা তো ভালোভাবে বলতে পারি না, আমি জানি না। তো জিনিসটা যাক একটা নর্মাল একটা ঘটনা কেটে গেল। তারপরে ও একদিন বাসায় ওর আম্মু আব্বুর বাসা থেকে চলে গেছে, আমি আমার বাসা ছিলাম। তো ও বলতেছে যে বাসায় কেউ নাই, ওর সাথে কাজের মেয়েটা আছে। তো ও বললো যে আমি বাসায় পড়াশোনা করতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ও আমাকে বললো যে আচ্ছা তুমি না বলো যে তুমি কিছু ফিল করো, করতে পারো, আমি তোমার ফোনের মধ্যে এরকম কথা বললাম, কি জানি ধরলো, তাহলে একটা কাজ করো, কোনো জিন থাকলে তুমি আমার বাসার মধ্যে পাঠিয়ে দাও। আমি ওরা বললাম যে দেখো আমি এগুলা না দেখি কোনোদিন, না কিছু আমি জানি না এগুলো কি। বাট এর আগের ভূতের ঘটনাতে আমি বলে আসছিলাম যে আমার দাদি থেকে আমি অনেক ঘটনা, পূর্বের ঘটনা, দাদির থেকে অনেক কিছু জিনিস তিনি জিনামল করতো, ওগুলো জিনিস থেকে চলে আসছে।
মানে আমি জানি না। তো বললো তারপরে তুমি চেষ্টা করো। আমি বললাম ঠিক আছে। আমি হাওয়া একটা মুখের মধ্যে এমনি বলে দিলাম যে যদি আমার সাথে কিছু থেকে থাকে তাহলে আমার ফ্রেন্ডের বাসার মধ্যে তুমি একটা কিছু করো বা চলে যাও, ওইখানে ওই বাসায় চলে যাও। তো হঠাৎ করে ফ্রেন্ডটা ফোনের মধ্যে বলতেছে কি, দেখো আমার রুমের মধ্যে প্রচন্ড ঝড় হইতেছে, বাইরে মনে হয় অনেক ঝড়। আমি বলতেছি যে না আমার এখানে তো ঝড় নেই। বলে মনে হলে তোমাদের ওখানে হয়তো ঝড় হচ্ছে। ঠিক আছে। তো আমি বললাম বাইরে গিয়ে দেখো। তো যখন ঘটনাটা ঘটলো তখনই যখন সে বাইরে গিয়ে জানালা দিয়ে দেখলো যে একটা গাছের পাতা নড়ে না, তখন সে দৌড়ে এসে বলতেছে যে একটা বাইরে কোনো ঝড় নেই, আমার রুমের মধ্যে ঝড় হচ্ছে। তাহলে এটা কিরকম কথা হইলো। তো আমার মনে হয় পাশের রুমে গিয়ে দেখো, বলে পাশের রুম স্বাভাবিক, কোনো কিছু নাই। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, প্রচন্ড ঝড় হচ্ছে ওর মধ্যে, তো রুমের মধ্যে। তারপরে ঝড় তো হলো, হওয়ার পর তারপর সে বলতেছে যে হঠাৎ করে রুমের জানালা দিয়ে কি জানি একটা সব মানে নরম নরম কি একটা উড়ে উড়ে আসতেছে। তো আমি বললাম যে তুমি মোমবাতি ধরো বা চার্জার লাইট। তখন সে চার্জার লাইট নিয়ে আসলো, ভালো মতো দেখে রুমের ভিতরে মাটি ভরে যাচ্ছে এবং শিকড় মাটি। কেমন টাইপের মাটি আমি বলতে পারবো না, কারণ ও দেখেছে সেটা। তো আমি বললাম, ও প্রচন্ড ভয়ে কান্না করা শুরু করে দিয়েছে। তো আমি বললো যে এটা বের করো, তুমি যে যা কিছু রুমের মধ্যে আসছে তুমি চলে যেতে বলো। আমি বললাম আমি তো জানি না, আমি কিছু আনতেও পারি না, আমি কিছু করতেও পারি না। বলে না তুমি বলে দাও। তারপর আমি বলে দিলাম যে ঠিক আছে, যদি রুমের মধ্যে কিছু দেখতে থাকে বা চলে গেছে সেটা জানি বন্ধ হয়ে যায়। বলার সাথে সাথে কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটি চলে আসে এবং রুম স্বাভাবিক হয়ে যায়। তখন থেকে ও মানে প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো। আমি চিন্তা করলাম এটা কি একটা ঘটনা ঘটলো। তারপরে আরেকবার সে বললো কি যে আমি আজকে এক্সাম দিব, ওর ম্যাথ পরীক্ষা। তো আমি অত ভালো প্রিপারেশন না, আমি অত ভালো পারি না। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি আমি দোয়া করবো তুমি ভালো মতো পরীক্ষা দিতে পারো। বলে না তুমি একটা কাজ করবা, তোমার তো জিন টিন আছে। তো দুষ্টামি করে আমাকে বলতেছে আমি যখন না পারবো তখন ওই তোমার জিনকে বলবো আমার হাতের মধ্যে ধরে ম্যাথ গুলো লিখে করায় দিতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দুষ্টামি করছে, আমিও বললাম ঠিক আছে। তো তারপরে তো তার সাথে পরীক্ষা দিতে যেতে কথা। তারপর সে দেখলাম যে তার টেলিফোন প্রায় 1-2 সপ্তাহ মতো বন্ধ। কিন্তু অনেকদিন পর তারপর সে ফোন আমি ওকে রিচ করতে পারলাম। তো সে বললো না তুমি আমার সাথে প্লিজ কথা বলো না, আমার ওর আম্মু বলতে কি সমস্যা হয়ে গেছে, আমার মেয়ে কি বলছো তুমি। আমি বলছি না আমি তো কিছু করি নাই। বলছে তুমি ও তো পরীক্ষা হলের মধ্যে পরীক্ষা দিয়ে একদম অজ্ঞান হয়ে গেছিল। আমি কেন কি তখন পরে ঘটনা জানতে পারলাম ও সত্যি যখন ও ম্যাথ করতে ছিল তো কিছু ম্যাথ সে পারতে দিল না পারার ফলে সত্যি আমার কথা স্মরণ করে যে বলে যে আমাকে হেল্প করো এরকম সত্যি ওর হাতের উপরে কেউ হাত রাখে এবং রেখে কিছু একটা লেখানোর চেষ্টা করে। তখন সে অজ্ঞান হয়ে যায়, চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপর ওর প্যারেন্টসরা এসে ওকে বাসায় নিয়ে এসে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আসলে ব্যাপারটা কি ঘটতেছে বা কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। তারপরে ওর ফ্রেন্ডের মার একটা সমস্যা ছিল, ও মানে মেন্টালি কিছুটা আপসেট বা ডিসঅর্ডার ছিল। তো আমি বললাম যে দেখো আমি তো নামাজ পড়ি, আমি দোয়া করবো। তো আমি আবার কিছু দোয়াটা পড়লাম, অনেক কিছু দোয়াটা অনেক নামাজ পড়তাম। তখন রুমের মধ্যে তখন কেমন একটা অন্যরকম একটা ফিল করতাম, তখন একটা গন্ধ একটা ভাব। এবং আমি একা কখনো রুমে থাকি বাট আমি ফিল করতাম না যে আমি একা থাকি, আমার সাথে অনেকেই থাকে আমি ফিল করতাম। বাট আমার কখনো কোনো ক্ষতি করে নাই এবং তখন পর্যন্ত আমি কিছুই দেখি নাই। তারপরে আমার ফ্রেন্ড একদিন এসে বললো যে দেখ ভাই তুই তো অনেক কিছু দোয়া করস, আমার এরকম একটা বোন আছে, আমার বোনের হাজবেন্ড অনেক ভাবে মারধর করে, অনেক অত্যাচার করে। তো তোর কথা বলছি, তুই তো অনেক দোয়া করলে অনেক কিছু হয়। আমি বললাম দেখো আমি তো এগুলা করলে আমার গুনাহ হয়ে যাবে, কারণ আল্লাহ নবীজি ছাড়া কোনো কিছু বিলিভ করা উচিত না। জিন হ্যাঁ কোরআন শরীফে থাকতে পারে বাট আমার বিশ্বাস করি আমার মধ্যে কিছু, আমি হয়তো বা অনেক নামাজ পড়ি, হয়তো বা দোয়া কবুল হয়ে দেয় বাট আমি এগুলোর তুমি যেগুলো ভাবতেছো আমার মধ্যে কোনো শক্তি বা পাওয়ার কিছুই নেই। বলে না ভাই তোর কিছু একটা উপকার করতে হবে। তো আমরা এটা ঢাকায় যারা থাকে সবাই জানে যে গোয়েল চত্বরের পিছনে 3 নেতার মাজার পিছনে একটা মসজিদ আছে, সেটা অনেক পুরনো, সেটা জোর মসজিদ বা জিন মসজিদ নামে পরিচিত। তো আমার যখন কোনো প্রবলেম বা কোনো সমস্যায় পড়ি আমি ওইখানে গিয়ে মসজিদে নামাজ পড়ি, জিন মসজিদে গিয়ে। তো জিন মসজিদে গিয়ে তো আমি বললাম ওর বোন আসলো, তো আমি বললাম দেখেন আপু আমি কিছুই করতে পারবো না, আমি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দিতে পারি বাট আমি জানি না এটা কতটুকু কাজে আসবে। তো আমি বলে পড়ে দিলাম। তার কিছুদিন পর ওর বোন আমাকে হঠাৎ ফোন করে বললো ভাই একটু আসা আপনার সাথে কথা আছে। তো কথা হতে বললো, তো বলার সাথে সাথে তারপর সে তো আমার পায়ে ধরতে করতেছে। আমি তো অবাক, কি হলো আপু আপনি এরকম করছিল? ভাই আমি এত টাকা লাখ টাকা পীরের কাছে খরচ করছি বাট কোনো কিছু হয় নাই, আপনি আমার কি এমন করে দিলেন? বাট আমার হাজবেন্ড পুরো
টোটালি চেঞ্জ হয়ে গেছে, আমাকে প্রচন্ড আদর করে এবং আমাদের সবাইকে কানাডা নিয়ে চলে যাচ্ছে। আমার পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি বলি ভালো, এটা আমি করি নাই, এটা আল্লাহকে তুমি শুকরিয়া আদায় করেন আপনি, এবং আল্লাহর সাথে 2 রাকাত নামাজ পড়ে আপনি তাকে শুকরিয়া আদায় করেন। বলছে না, এটা আপনার জন্য হয়েছে, আমি এই ধরনের কথা বললে আমার গুনাহ হয়ে যাবে। তা আমি দেখলাম যে এদের এই ধরনের ভিতরে যদি শুরু হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে। তারপর আমি আরো নামাজ পড়তাম। তো আমি একটা কাজ করতাম কি, গত রোজা এই ঘটনাগুলো ঘটেছিল যে যখন আজান দিত আমি মাগরিবের নামাজ শেষ করে তারপর মুখে পানি দিতাম। কেন করতাম এটা আমি জানি না। তো আমাদের করিডোর থেকে আরেকটা ফ্ল্যাট দেখা যায় সরাসরি। তো ওই পাশের ফ্ল্যাটে আমরা আমার আসলে একটু বিবরণ দিই। আমাদের 2টা ফ্ল্যাট পাশাপাশি, অনেক বড়, এবং মাঝখানে একটা করিডোরের মতো। তো ওইখানটাতে করিডোরের ওই যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে সোজাসুজি মানে আমার রুমটা এই হাতের বাঁ দিকের রুমে পড়ে, আর ডান দিকের রুমে পড়ে, আর বাঁ দিকে হচ্ছে আরেকটা ফ্ল্যাট। তো বাঁ দিকের ফ্ল্যাটে আমি নামাজ পড়ে তো রোজা কমপ্লিট করে, তো আমার কাজের মেয়েটা হঠাৎ করে আমার রুমের পাশ দিয়ে যাচ্ছে, মানে ওইখানে কিচেনে যাব, হঠাৎ করে সেদিকে একটা চিৎকার দিয়ে উঠছে। তো সবাই দূরে আসলাম, সে পুরো অজ্ঞানের মতো অবস্থা। তারপর তাকে সব পানি টানি দিয়ে জ্ঞান ফিরানো হলো। কি হলো সে বলতেছে যে আমি হঠাৎ করে দেখি যে পুরো আপনি যেরকম কাপড় পরে আছেন, হঠাৎ করে আপনার ব্যালকনি দিয়ে সেম আপনার মতো একজন মানুষ রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করার সাথে সাথে সে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তেছে এবং আরেকজন আসলো, আরেকজন আপনার মতো সেম আরেকজন এসে ওইখানে ওষুধের বক্স রাখা, ওষুধের বক্সের মধ্যে সেখানে ঘাটাঘাটি করতেছে। তো তারপর আমি দেখি আমি আমি চিন্তা করলাম যাই হোক কি হলো, সবাই জিনিসটা ওকে বললো যে না জিনিসটা কি নাকি দেখছে, আমরা কথাটা এতটা গুরুত্ব দিই না। তারপরে ঘটনাটা যে ঘটলো একদিন রাতের মধ্যে, তো আমি কেমন জানি রুমটা অন্যরকম ফিল হচ্ছিল। তো আমি রুমে ঘুমিয়ে আছি, তো হঠাৎ করে দেখি যে আমার ভালো লাগছে না। তো আমি কানের মতো ওয়াকম্যান দিয়ে ঘুমিয়ে আছি। তো আমার কাজের মেয়ে পাশের রুমে ওখানে ঘুমায়। তো সে আমার রুম নক করতেছে, আমার বোন নক করতেছে, বাট আমি তো আমার ওয়াকম্যান, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি গান শুনতেছি। তো পরে সকালবেলা জানা গেল যে কি অবস্থা, পুরো অবস্থা খারাপ। আমার সারা একদিন স্পষ্ট শুনতে পাইছে যে আমার রুমের মধ্যে 3টা ভয়েস, 2টা পুরুষ, একটা মহিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে 1 ঘন্টার মতো জিকির করা শুনছে। তারপরে এটা শুরু হলো। তারপর আমি একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে একটা মোরাকাবা বলে, যেটা নাকি আপনার এই পৃথিবী থেকে ওই পৃথিবী কানেকশন হয়ে যায়। তো এই জিনিসটা আমি জানা সত্ত্বেও আমি কখনো ট্রাই করিনি এই মোরাকাবাটা করার। আমার কাজে এটা বলতো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, আমার একটা বোনও আছে, বলতে আমি একটা ছেলেকে পছন্দ করি, তো আমরা এটা পাবো কি পাবো না। তো আমি বলতেছি আমার বোনকে যে তুমি একটা কাজ করো, একটা মোরাকাবা করো, এটা করলে হয়তো অনেক অ্যান্সার পেয়ে যায়। তো মোরাকাবার যত নিয়ম কারণ আমি ওকে বলে দিলাম। তো বললাম যে রাত্রেবেলা একা করতে হয়। তো তারপরের দিন সে আমাকে এসে বলতেছে যে আমার তো রাত্রেবেলা অনেক সমস্যা হয়ে গেছে। সমস্যা আমি যখন এই মোরাকাবা করতেছি, তো আমি হঠাৎ করে ফিল করছি যে আমি মাটি থেকে উপরের দিকে উঠে গেছি। উপরের দিকে তো আমি ভয়ে কাঁপতেছি, চোখ খুলি না, চোখ বন্ধ করে রাখছি। তারপরে হঠাৎ করে আমি পিছন দিক থেকে অনেক আলো দেখতে পেলাম, একটা লোক দাঁড়িয়ে, সাদা দাঁড়িয়ে, এবং অনেক এরকম আমি ফিল মানে আমার পাশে এরকম ফিল করলাম। এবং সে আমাকে বলে গেছে যে তুমি যেটা চাও সেটা তুমি কোনোদিনও পাবো না। তারপরে থেকে দেখলাম যে ওদের সাথে যে একটা ছেলে রিলেশন ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে সব রিলেশন ব্রেকআপ হয়ে গেল এবং সবকিছু ভেঙে গেল। তারপরে আমার ফ্রেন্ড একদিন সে থাকে মালিবাগে, আমাকে একদিন ফোন করে বলতেছে যে কি ব্যাপার, পরে আমি বাইক চালাচ্ছোস, পরে আমি এত ডাকতেছি তুই শুনোস না, তুই কানে কিছু শোনোস না, বাইক চালায় চলে গেলি, আমি পাশে রিক্সা করে এত ডাক দিলাম কাছাকাছি, তুই কিছু উত্তর দিলি না। আমি বললাম আমি বাসায় ঘুমে আসবি, ফলে ফাইজলামি করো। আমি কিছু কথা করে জিজ্ঞেস কর আমার আম্মুকে, আমি তো বাসায়, আমি তো বের হয় না, ফলে জিজ্ঞেস কর আমি এই মাত্র দেখছি সেম তুই বাইক নিয়ে পাশ দিয়ে গেলি, তারপরে এত ডাকলাম যে তুই কোনো কথা উত্তর দিলি না। তারপরে হঠাৎ করে একদিন আমার রাতের বেলা আমার আব্বু দেখতে যে আমি ডাইনিং টেবিল রুমের মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে, সে রুমের মধ্যে আমি ঘোরাফেরা করতেছি। তো আমার আপু আমাকে অনেক ডাক দিল, পরে দেখি কোনো উত্তর পাই না। পরে আমার আপু আমার পাশের রুমে এসে দেখে আমি ঘুমাচ্ছি। এইরকম বোঝা গেল যে আমার রূপ হবে, আমার মানে অবর্তমানে আমাকে অনেক রূপে দেখা শুরু করা হয়ে গেছে। এইটা আমি প্রচন্ড তখন চিন্তার বিষয় করে গেলাম যে এটা কি হলো, ব্যাপারটা বুঝলাম না। তারপর একদিন আমার একটা ফ্রেন্ড আমার বাসায় আমরা মজা করতেছি, দুষ্টামি করতে তো রুমের ভিতরে আমরা প্রকৃতিতে ঘি আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি। আমি বললাম যে ঠিক আছে আমরা একটা চেষ্টা করি। আমি ল্যাপটপে নেক্সট খেতে দেখলাম ঘি কিনে আনার কি পদ্ধতি, তো সেভাবে সে করলাম, ক্যান্ডেল ধরালাম, আগরবাতি ধরালাম এবং সাদা কাপড় দিয়ে পরিষ্কার যে
যেভাবে নেট থেকে পেলাম সেভাবে আর কি করলাম। তো হঠাৎ করে দেখলাম কি যে আগরবাতিটা যতগুলো ধরালাম সবগুলো নিভে গেল। তো আগরবাতি নিভে গেল, তো আমরা গোল হয়ে বসে ছিলাম। তো আমরা 2-3 জন ফ্রেন্ড ছিলাম। তো আগরবাতি নিভে যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো মোমবাতি জ্বলতেছিল, তো হঠাৎ করে তো তখন আমি মেনশন করে রাখি কথাটা, তখন কিন্তু শীতকাল ছিল এবং রুমের মধ্যে ফ্যান ট্যান কিছুই চলতেছিল না, এসি টেসি কোনো কিছু চলতেছিল না। তো রুমে একদম টেম্পারেচার এমনিতেই শীতের দিনে ঠান্ডা। তো হঠাৎ করে তারপরে দেখলাম যে মোমবাতি আগুনটা নিতে গেল। তো আমরা চারজনের চোখ থেকে তাকালাম পর তারপর আমরা বললাম যে কি ব্যাপার, বলছি মোমবাতিটা কিভাবে নিভে গেল। ওরাও বলতে, আমি বললাম কি আরে নিভে যেতেই পারে, হয়তো বা কেউ এইভাবে হয়তো নিভে যেতে পারে। তো বলার সাথে সাথে যখন মোমবাতিটা ভাপ করে আবার আগুনটা জ্বলে উঠলো, তখন আর আমরা সহ্য করতে পারি নাই। তখন আমরা সবাই গেট খুলে দৌড়ে পালিয়ে গেছি, মানে প্রচন্ড ভয় পেয়ে গেছি আমরা। তারপর এরপরে থেকে আমরা এই জিনিসটা অ্যাটেন্ড আর করি নাই। তারপর রাতের বেলা একদিন আমি নামাজ পড়তেছি, আমার আম্মুর রুমে নামাজ পড়তেছি, এসি চালানো ছিল। তো নামাজ পড়তে হঠাৎ করে দেখি যে আমার রুমে আম্মুর রুমে খাটের পাশে একটা বিরাট লম্বা একটা মানুষ বসা ফিলিং পর্যন্ত সে ধরতে আছে। আমি বারবার নামাজ পড়তে পারতেছি না, আম্মুকে ডাক দিলাম, বললাম যে আম্মু এটা কি আসলে, আমি তো বুঝতে পারতেছি না, আমি কিন্তু দেখছি না। তুমি কিছু দেখতেছো না, তুমি নামাজ পড়ো, তুমি এখানে কোনো ধ্যান দিও না। আর আমি যতবার দেখতেছি আর চোখে দেখার চেষ্টা করতেছি যে একটা লম্বা দাড়িওয়ালা লোক এবং খুব সুন্দর মুখটা অতটা মানে অনেক অনেক নূরের মতো চেহারা, এবং সে মানে খাটের বসা থেকে শুরু করে সিলিং পর্যন্ত লম্বা। আমি ভয়ে পুরো সম্পূর্ণভাবে নামাজ পড়তেছি, ভালোভাবে দেখতে পারতেছি না। আমি প্রচন্ড ভয় পেতে কোনো মতো নামাজ শেষ করলাম, তারপর দেখলাম জিনিসটা আর নেই। তারপর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে দেখি যে এসি কেমন জানি শব্দ করতেছে। এটা কেমন শব্দ, হঠাৎ করে দেখি মানে ভাব করে শব্দ হলো এবং আমার মাথার মধ্যে ব্যথা পাইলাম। আমি হাত দিয়ে দেখলাম যে প্রচন্ড ঠান্ডা কেন। তো পরে লাইট দিয়ে দেখলাম যে মানে বরফ পড়তেছে, আমার গায়ে চাকা বরফ পড়তেছে, খুব থেকে বরফ পড়তেছে, আমি পাইতেছি না, বরফে চাকা পড়তেছে। আমি তো অবাক হয়ে গেলাম, বরফ থেকে আসছে, বরফে চাকার মধ্যে পড়তেছে। তো আমি ছুটু দিয়ে ছোড়া করে ঘুরে পড়লাম। তারপরে এরকম ঘটনা আরো 2-3 বার ঘটলো, বরফ পড়াইছে, কোথা থেকে বরফ পড়ে আমি জানি না। তারপরে এটা ঘটনাটা ঘটে তখনই যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে লেট করি, মানে আমি ঘুম থেকে উঠতে লেট করি, তখনই মাথার উপরে বরফ পড়ে, মানে এরকম ঘটনা। আরেকদিন এরকম আমার ল্যাপটপ চালাচ্ছিলাম, তো ল্যাপটপ চালাতে আমার নামাজ লেট করে পড়ি। হঠাৎ করে আমার পিঠের মধ্যে আমি একটা হাতের অনুভূতি ফিল করি। আমি এক লাফ দিয়ে ল্যাপটপের ওই পারে চলে যাই, প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে তারপর আমি ল্যাপটপটা ওইখানে আমি বলছি, দেখেন ভাই যদি কোনো কিছু থাকে আপনি আমার কাছাকাছি আসবেন না, কারণ আমি প্রচন্ড ভয় পাই। তারপর এরপরে ঠিক ওই দিন ফার্স্ট থেকেই লাগছিল আমার গায়ে কখনো হাতে বা কখনো ফিল করতো না বা কোনো কিছু করতো না, মানে আমার টাচ করতো না। তো এই ছিল, এরপরে থেকে আরো অনেক নানা ঘটনা। তারপরে এরকম ঘটনা ঘটতে ঘটতে আমি যখন প্রচন্ড ভয় পেয়ে গেছি, তারপরে থেকে আমি এবং এরকম ঘটনা ঘটতে থাকে। এবং আরো আমি যখনই নামাজ পড়ি তখনই, বাট এইগুলো ভালো। আমি তবে একটা জিনিস যেটা আমি ফিল করছি, যেটা এইটা কখনো আমার ক্ষতি করে না এবং আমার প্রচন্ড উপকার করার চেষ্টা করে। কিন্তু এই জিনিসটা তখনই আমার কাছে আসে যখনই আমি প্রচন্ড নামাজ পড়ি, এবং নামাজ ছেড়ে দিলে আমার কাছ থেকে দূরে চলে যায়, দূরে থাকে বাট দূর থেকে আমাকে অনেক সাহায্য করে। তো রাসেল ভাই, এই ছিল আপাতত আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। My inhale. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আমি আর মাসুম এই ঘটনা যখন চলছিল সেটা একটু কনফিউজ ছিলাম আমরা, যে আমরা আসলে চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আসলে কতটুকু আনন্দ দিতে পারলাম। মাসুম কি মনে হয়, আনন্দ পেয়েছে তো না? ইনশাল্লাহ। মাসুম, আচ্ছা এখানে মাসুমের মনে হয়, মাসুম নিজে আমাকে বারবার করে বলছিল যে ইয়ের কথাটা, ওই যে আমাদের মানে জাবেদ ওমর ভাইয়ের কথা, যে ঘটনাটা উনি অনেক
ভালো লাগছে আপনার কাছে, আপনি মনে হয় বলছিলেন এটা। যাই হোক, আমরা আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, একটু ছোট পরিসরেই হলো না হয়, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। আপনারা চমৎকার ঈদ করুন, অনেক অনেক ঘটনা নিয়ে ঢাকায় ফিরুন, অনেক আনন্দ নিয়ে ঈদ করুন, এবং অবশ্যই অবশ্যই সেই ঘটনাগুলো আমাদেরকে ইমেইল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটি আরও একবার জানিয়ে দিচ্ছি, bhutfm@valuefurti.fm। এবং এবার যেমন তারকারা ছিলেন, আগামী সপ্তাহে তারকা কিন্তু আবার আপনাদেরকে নিয়ে হবে আগামী সপ্তাহের ভূত এফএম। আগামী সপ্তাহের ভূত এফএম পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আমি আর মাসুম একসঙ্গে 1 2 3 বলে একটা ঈদ মোবারক বলবো আপনাদের সবাইকে। 1 2 3, ঈদ মোবারক।